এখন আমি জেনারেল সায়েন্সের উপরে ওয়ান লাইনার আকারে একটা সুন্দর ক্লাস দেখাতে যাচ্ছি, অর্থাৎ একটা সুন্দর ক্লাস দিচ্ছি। এটা খুব সুবিধা হবে যারা সায়েন্সে একটু কাঁচা রয়েছে এবং সায়েন্সে যারা থিওরি পড়েছে, থিওরি পড়ার পরে এটা পড়লে বেশ সুবিধা হবে, ওয়ান লাইনার বেসিসে যেহেতু আছে। তো মনে রাখো যে ওভাল উইন্ডো কোথায় থাকে, 1 নম্বর প্রশ্ন। এটা কানে থাকে ওভাল উইন্ডো। ম্যারাসমাস রোগ হয় প্রোটিনের অভাবে। মানুষের হৃৎপিণ্ডের যে পেসমেকার, এসে নোটকে বলা হয় হৃৎপিণ্ডের পেসমেকার। গবলেট কোষ দেখতে পাওয়া যায় বৃহদন্ত্রে। প্রথম মানুষের দেহে রক্ত সঞ্চালন নির্ভুলভাবে পাঠ করেছিলেন যিনি, তার নাম উইলিয়াম হার্ভে। জেনেটিক কোড আবিষ্কার করেছেন ডক্টর হরগোবিন্দ খোরানা। দুধের ছানার মধ্যে দেখতে পাচ্ছ কেসিন থাকে। কেসিন এক ধরনের প্রোটিন। কালোজ্বর সৃষ্টিকারী যে আদ্য প্রাণীটি আছে তার নাম লিসমোনিয়া ডোনাভানি। মানুষের দেহের বৃহত্তম রসায়নাগার নাম যকৃৎ। মাছের গমনে সাহায্য করে মায়োটম পেশি। মাছের গমনে সাহায্য করে মায়োটম পেশি। জার্ম প্লাজম বা তত্ত্বের প্রবক্তা ওয়াইসম্যান, কেউ কেউ ভাইসম্যানও বলবে। ফিলোসফিক জুওলজি, এটা ল্যামার্কের। ট্যাক্সোনমির যে প্রবক্তা ক্যারোলাস লিনিয়াস। কোন প্রাণীর দেহে সালোক সংশ্লেষ হয়? তোমরা জানো সালোক সংশ্লেষ যখন পড়েছো, ইউগ্লিনা এবং ক্রাইসঅ্যামিবার নাম পড়েছো, 9-10-এও পড়েছো। তো হচ্ছে ইউগ্লিনা এবং ক্রাইসঅ্যামিবা সালোক সংশ্লেষ, এদের দেহে সালোক সংশ্লেষ হয়, এরা প্রাণী। পাতার মেসোফিল কলার সবুজ অঙ্গাণুর নাম ক্লোরোপ্লাস্ট। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। উদ্ভিদের পুষ্টি হলোফাইটিক পুষ্টি। প্রাণীদের পুষ্টি হলো জৈবিক পুষ্টি। দুধের মধ্যে ল্যাকটোজ পাওয়া যায়। রেগুলার ক্লাস আপলোড হতেই থাকবে, তোমরা ক্লাসগুলোকে দেখলে সুবিধা পাবে। আখের মধ্যে সুক্রোজ পাওয়া যায়, পরীক্ষাতে আসে। লোহার অভাবে লোহা উদ্ভিদের দেহে ক্লোরোফিল গঠনে সাহায্য করে। আর লোহা প্রাণীদের দেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। লোহার অভাবে উদ্ভিদের দেহে ক্লোরোসিস রোগ হয়। আর লোহার যদি কমে যায়, অর্থাৎ লোহার অভাবে প্রাণীর দেহে অ্যানিমিয়া রোগ হয়, অর্থাৎ রক্তাল্পতা রোগ দেখতে পাওয়া যায়। পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে অ্যান্টিমোলজি বলা হয়। রক্ত সংক্রান্ত আলোচনাকে হেমাটোলজি বলা হয়। ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের অ্যাস্টিওম্যালেসিয়া রোগ হয়, আর ছোট হলে তাদের রিকেট রোগ হয়। ডায়াবেটিস রোগে প্লীহা আক্রান্ত হয়। মস্তিষ্কের দীর্ঘতম অংশের নাম জানো? সেরিব্রাম। বীজাণু আবিষ্কার করেছেন কে? মারিটিনাস উইলেম বিজারিক, পরীক্ষাতে আসে। মানুষের দেহে কোন কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে? তো মানুষের দেহে পেশি কোষের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। কয়েকটি চোখের রোগের নাম লেখা হয়েছে। মায়োপিয়া রোগ চোখের হয়। হাইপারমেট্রোপিয়া রোগ চোখে হয়। কনজাংটিভাইটিস রোগ চোখে হয়। এছাড়াও ছানি পড়া, যেটাকে ক্যাটারাক্ট বলা হয়, চোখে হয়। মৃত জীবদেহের পচন ক্রিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সম্পন্ন হয়। মৃত জীবদেহের পচন ক্রিয়া ব্যাকটেরিয়ার দ্বারা সম্পন্ন হয়। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম রাসায়নিক সারের নাম লাগে, পরীক্ষাতে আসে, নাম ইউরিয়া। তারপরে আরও আসে, পরীক্ষাতে খুব আসে, দেখেছ, ক্ষুদ্রতম পাখির নাম হামিং বার্ড। ক্রোমোজোম কি কোড ধারণ করে? তো ক্রোমোজোম হচ্ছে জেনেটিক কোড ধারণ করে। এবার মেরুদণ্ডী প্রাণীদের শ্বাস নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু বা কোন অঙ্গ? এবার হচ্ছে লঘু মস্তিষ্ক মেরুদণ্ডী প্রাণীদের শ্বাস নিয়ন্ত্রণ করে। ক্ষুদ্রতম অস্থির নাম পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। স্টেপিসকে আমরা ক্ষুদ্রতম বলি। কানের মধ্যে থাকে, কানের মধ্যে 6টি হাড় থাকে, দুটো কানে 3টি করে। হ্যাঁ, তো ওগুলোকে জানতে হবে। আর হচ্ছে মাছেদের ফুলকা পচন ঘটিত রোগ, এটা ছত্রাক ঘটিত রোগ। ফুলকা পচে যায়, এটা ছত্রাক ঘটিত রোগ। আর স্যালাইভা প্রত্যহ 1700 গ্রাম করে নিঃসৃত হয়, এটাও এসেছে পরীক্ষাতে। এবার আমি আরো লিখেছি যে কোথায় কোন অ্যাসিড পাওয়া যায়, এর উপরেও প্রশ্ন হয়।
সবগুলো ইম্পর্টেন্স নয়, তবে আমি যেহেতু লিখেছিলাম তো সবগুলোই লিখিয়েছিলাম, তোমরা তোমাদের মতো করে দেখে নিবে। আমি বলে দিচ্ছি একবার করে যে পাকা কলাতে অ্যামাইল অ্যাসিটেট থাকে, আর পাকা আনারসের মধ্যে ইথাইল অ্যাসিটেট থাকে। পাকা কলায় হ্যাঁ অক্টাইল অ্যাসিটেট থাকে, অর্থাৎ পাকা কলাতে অক্টাইল অ্যাসিটেট যেটা ভিটামিন সি এ ভরপুর। টমেটোতে থাকে ম্যালিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। আঙ্গুরে থাকে আবার টার্টারিক অ্যাসিড, এবার কমলা লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড, দুধের মধ্যে থাকছে ল্যাকটোজ অ্যাসিড, কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। তারপরে হচ্ছে দুধের প্রোটিনের নাম কেসিন, আমরা জানি। আর হচ্ছে খেজুরের রসে থাকছে ফ্রুক্টোজ, খেজুরের রসে থাকছে ফ্রুক্টোজ। তারপরে হচ্ছে তোমার বাদামে থাকে ম্যাগনেসিয়াম, সরিষার তেলে ইসরিক অ্যাসিড থাকে, সয়াবিনে হচ্ছে জেনিস্টেইন থাকে, ছোট মাছে প্রচুর পরিমাণে আমিষ ও অ্যামাইনো অ্যাসিড থাকে। আর প্রকৃতিতে জানোই যে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে 8টি হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। সূর্যমুখীতে থাকছে লিনোলিক অ্যাসিড, বলতা মৌমাছি আর লাল পিঁপড়েতে থাকছে অ্যামাইনো অ্যাসিড। এবার হচ্ছে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, এখানেও ফর্মিক অ্যাসিড থাকে, আবার অ্যামাইনো অ্যাসিডও থাকে। এবার হচ্ছে কি বোরহানি অর্থাৎ দইয়ে থাকছে ল্যাকটিক অ্যাসিড, এগুলোকে জানতে হবে। সামনে দেখতে পাচ্ছ এখানে আমি শব্দ বিজ্ঞান অর্থাৎ সাউন্ডের উপরে আমি কিছু তথ্য লিখে রেখেছিলাম, এগুলো একটু বলে দিচ্ছি। এই অল্প একটু নোটের মধ্যেই পরীক্ষাতে কমন পাওয়া যায়। যেমন হচ্ছে শ্রুতিগোচর শব্দ নাম শুনেছ, যেটাকে অডিয়েবল সাউন্ড বলা হয়। হ্যাঁ, এখানে বস্তুর কম্পন যখন 20 থেকে সেকেন্ডে 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে, তখন সেটা আমরা শুনতে পাই, অর্থাৎ শ্রুতিগোচর শব্দ 20 থেকে 20,000 হার্জের মধ্যে থাকে যখন বস্তুর কম্পন সেকেন্ডে। তারপরে আছে শব্দোত্তর শব্দ, আলট্রাসনিক সাউন্ড, বস্তুর কম্পন যখন সেকেন্ডে 20,000 হার্জের বেশি হবে তখন তাকে আলট্রাসনিক সাউন্ড বলা হয়, শব্দোত্তর সাউন্ড বলা হয়। এবার হচ্ছে কি এই যে আলট্রাসনিক সাউন্ড ইউজ করা হয় কোথায় কোথায়, তো গভীর সমুদ্রে মাছ ধরার কাজে আলট্রাসনিক সাউন্ড এর ব্যবহার বা প্রয়োগ করা হয়। পানীয় জল পরিশোধন করার ক্ষেত্রেও আলট্রাসনিক সাউন্ডকে ব্যবহার করা হয়। শব্দের তর শব্দ অর্থাৎ ইনফ্রাসনিক সাউন্ড, বস্তুর কম্পন যখন কমে যাবে সেকেন্ডে 20 বার এর কম হয় তখন সেটাকে ইনফ্রাসনিক সাউন্ড বলা হয়। আমরা শুধুমাত্র অডিয়েবল সাউন্ডটা শুনতে পাই, এই দুটো সাউন্ডকে শুনতে পাই না। এবার হচ্ছে কি শব্দ বিস্তারের মাধ্যমগুলো আসে পরীক্ষাতে, কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে শব্দ বিস্তার হয়, কিন্তু শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, এটা মনে রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছে এখানে কি সূর্যে সর্বদা প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে, কিংবা চাঁদ বা অন্য কোনো গ্রহ এতে বিস্ফোরণ হলে আমরা শুনতে পাই না, কারণ সূর্য ও পৃথিবীর মধ্যে কোনো জড় মাধ্যম নেই, যার কারণে আমরা শুনতে পাই না সূর্য এবং চাঁদ বা অন্য কোনো গ্রহে কোনো বিস্ফোরণ হলে, না হলে আমাদের কান ফেটে যেত। এবার হচ্ছে কি যেটা যে অর্থাৎ শব্দ কিন্তু জড় মাধ্যম ছাড়া যেতে পারে না, কঠিন মাধ্যম ছাড়া যেতে পারে না, তরল মাধ্যম ছাড়া যেতে পারে না, অথবা গ্যাসীয় মাধ্যম ছাড়া যেতে পারে না, অর্থাৎ শূন্য মাধ্যমে যেতে পারে না। অনুদৈর্ঘ্য তরঙ্গ নাম শুনেছ, মানুষের মাধ্যমের যে কণাগুলির সমষ্টিগত কম্পন এবং কম্পনের সৃষ্ট তরঙ্গ পরস্পর সমান্তরাল হলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে স্প্রিং এর নিচে প্রান্ত টেনে দিয়ে ছেড়ে দিলে সেখানে যে কম্পন সৃষ্টি হবে বা তরঙ্গ সৃষ্টি হবে তাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি।
শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, কম্পাঙ্কের এককের নাম পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় হার্জ। একদম যেগুলো বারবার জিজ্ঞেস করা হয় সেগুলোই এই সায়েন্সের পিডিএফে আছে। টোটাল পেজ প্রায় 50 থেকে 60টা আছে, হ্যাঁ আমাদের লেখা। সেগুলোকে সবাই মুখস্থ করবে, যারা আমার স্টুডেন্ট তারা বিশেষ করে মুখস্থ করবে, তাহলে পরীক্ষাতে পারবে, সুবিধা হবে। পর্বস কম্পন নাম শুনেছ, যেটাকে ফোর্সড ভাইব্রেশন বলা হয়। কোনো কম্পনশীল বস্তুর ওপরে যদি কোনো বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করে, তবে বস্তুটি কিছু সময় পরে নিজের স্বাভাবিক কম্পাঙ্কের পরিবর্তে ওই পর্যাবৃত্ত বলের মাধ্যমের কম্পাঙ্কের মধ্যে কম্পিত হতে থাকে, তখন সেটাকে পর্বস কম্পন বলে। এবার হচ্ছে যে সূত্র, এই সংজ্ঞাটা লেখা আছে সেটাকে বারবার দেখবে, পড়বে, তাহলে বুঝতে পারবে। বাদ্যযন্ত্রে ফাঁপা বাক্স ব্যবহার করে পর্বস কম্পন সৃষ্টি করা হয়। কোথায় পর্বস কম্পনের ব্যবহার হয়? তো বাদ্যযন্ত্রে বা বাদ্যযন্ত্রের মধ্যে ফাঁপা বাক্সে পর্বস কম্পন সৃষ্টি করা হয়। আরও আছে দেখো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বায়ু মাধ্যমে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 332। চার্ট আকারে দেওয়া হয়েছে। মাধ্যম আর হচ্ছে শব্দের বেগ মিটার পার সেকেন্ডে উল্লেখ করা হয়েছে। আর হচ্ছে বায়ু মাধ্যমে 332 মিটার প্রতি সেকেন্ডে, অক্সিজেনের মাধ্যমে 332 মিটার প্রতি সেকেন্ডে, কার্বন ডাই অক্সাইড মাধ্যমেও শব্দ যায় 257 মিটার প্রতি সেকেন্ড, হাইড্রোজেন মাধ্যমে 1285, কপার মাধ্যমে 3970 মিটার প্রতি সেকেন্ড, জল মাধ্যমেও যায় 1450 মিটার প্রতি সেকেন্ড, স্টিল মাধ্যমেও যায় 4700 থেকে 5200 মতো, কাঁচ মাধ্যমেও যায় 4000 থেকে 5000 মতো। এখানে যা দেখলাম তাতে কিন্তু স্টিল মাধ্যমে সবচেয়ে বেশি শব্দ বিস্তার লাভ করে। সুপারসনিক বেগ বলতে কি বোঝো? লেখা আছে, দেখে নাও। কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হয়ে গেলে তাকে সুপারসনিক বেগ বলে। একটু আগে সুপারসনিক সাউন্ড পড়লাম, এখানে সুপারসনিক বেগ পড়লাম। কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হয়ে গেলে তাকে সুপারসনিক বেগ বলে। লোহার মধ্যে শব্দের বেগ বায়ু মাধ্যমে শব্দের বেগের চেয়ে 15 গুণ বেশি। মনে রাখতে হবে, এটা আসে পরীক্ষাতে। লোহার মাধ্যমে শব্দের বেগ বায়ু মাধ্যমে শব্দের বেগের চেয়ে 15 গুণ বেশি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে শব্দের বেগ হচ্ছে 1436 মিটার প্রতি সেকেন্ড। আর আছে কি, ক্রিস্টিয়ান ডপলার প্রথমে ডপলার এফেক্ট আবিষ্কার করেছিলেন 1842 খ্রিস্টাব্দে। এখানে আসে পরীক্ষাতে যে ডপলার বিচ্যুতির প্রয়োগ কিসে কিসে হয়। তো এখানে হচ্ছে কি, গাড়ির গতি নির্ধারণে পুলিশ এটির ব্যবহার করে, ডপলার এফেক্টের ব্যবহার করে। শরীরের বিভিন্ন অংশে হৃদস্পন্দন অর্থাৎ রক্তচাপ মাপার জন্য ডপলারকে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে বিমানের গতি নির্ধারণের ক্ষেত্রে ডপলার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে গ্রহ এবং উপগ্রহের বেগ পরিমাপের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তারপরে আছে আর কি আছে দেখিনি, ডপলার ক্রিয়া আলোক তরঙ্গের ক্ষেত্রেও বর্তমান। এবার হচ্ছে কি, ম্যাক নাম্বার বলতে কি বোঝো দেখে নাও একটু। যে বস্তুর বেগ এবং শব্দের বেগ এর অনুপাতকে ম্যাক নাম্বার বলে। আর ম্যাক নাম্বার বিমানের গতির সাথে সম্পর্কযুক্ত। বস্তুর বেগ এবং শব্দের বেগের যে অনুপাত তাকে ম্যাক নাম্বার বলে, অনেকে ম্যাচ নাম্বার বলে। এখানে তড়িৎ বিজ্ঞান ও চুম্বকত্বের উপরে একটু আলোচনা করা হয়েছে, যে স্থির বা প্রবাহী উভয় প্রকার তড়িতে বস্তুর মধ্যে তড়িৎ আধানের সৃষ্টি হয়। আর হচ্ছে তড়িৎ আধান স্কেলার রাশি, সিম্পলি পড়বে, তড়িৎ আধান হচ্ছে স্কেলার রাশি। ইহা ঋণাত্মক এবং ধনাত্মক দুই প্রকারের হতে পারে। সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের এককের নাম ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ, আর এসআই ইউনিটের নাম হচ্ছে কুলম্ব। পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে।
তারপরে হচ্ছে কি সমতড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে। তড়িৎ প্রবাহের এককের নাম অ্যাম্পিয়ার। পরীক্ষাতে এসেছে কিছুদিন আগে যে তড়িৎ প্রবাহের এককের নাম অ্যাম্পিয়ার, এটা এসআই ইউনিট। ইএমইউ এর প্রনাম জিজ্ঞাসা করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। 1 ইএমইউ ইকুয়াল টু 10 এম্পায়ার। তারপরে হচ্ছে বিভব প্রভেদ মাপা হয় ভোল্টামিটারে। সরল ভোল্টীয় কোষ কাকে বলা হয়? দেখে নাও, যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ কোষ বলে। যে ব্যবস্থার সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ কোষ বলে। এখানে উপকরণ কি আছে? তামার পাত, দস্তার পাত আর লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে সরল ভোল্টীয় কোষ তৈরি করার ক্ষেত্রে উপকরণ হিসেবে। এবার হচ্ছে কি তড়িৎ চালক বল। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ চালক বল মাপা হয়। গ্যালভ্যানোমিটারের নাম শুনেছ? কোনো বর্তনীতে তড়িতের অস্তিত্ব এবং পরিমাণ নির্ধারণের জন্য এটা ব্যবহার করা হয়। অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপা হয়। অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাপা হয়, মনে রাখতে হবে। ক্লিয়ার নোটস আছে, খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এবার হচ্ছে এগুলোকে দেখতেই থাকতে হবে, বারবার দেখবে, বোরিংও হবে না। পরীক্ষাতেও আসবে, যারা ভালো করে পড়বে সুবিধা পাবে। এবার হচ্ছে কি রোধাঙ্কের এককের নাম ওহম, সেমি আর ওহম মিটার। এসআইটা হচ্ছে সেমি আর মিটার হচ্ছে সিজিএস। ইলেকট্রিক হিটারে নাইক্রম তারের কুণ্ডলী থাকে। ইলেকট্রনিক যে হিটার আছে সেখানে যে তারের কুণ্ডলীটা থাকে তার নাম হচ্ছে নাইক্রম তারের কুণ্ডলী। নাইক্রম তার ইউজ করা হয় কারণ এর রোধের পরিমাণ বেশি, রোধাঙ্ক বেশি। ফিউজ তার জানোই টিন দিয়ে তৈরি আর সীসা দিয়ে তৈরি। টিনের পরিমাণ থাকে 25%, সীসার পরিমাণ থাকে 75%। এর মিশ্রণ দিয়ে ফিউজ তার সৃষ্টি করা হয়। বৈশিষ্ট্য কি? উচ্চ রোধাঙ্ক, নিম্ন গলনাঙ্ক। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক, নিম্ন গলনাঙ্ক। ফিউজ তার একটি নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে না। হ্যাঁ, শর্ট সার্কিট কি জিনিসটা কি? যে কোনো কারণে লাইনে তড়িৎ প্রবাহ খুব বেড়ে গেলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, ফলে ফিউজ তারটি গলে গিয়ে মেইন তার থেকে বাড়ির লাইনের যে সংযোগ আছে সেটাকে নষ্ট করে। লোডশেডিং কেন করা হয়? এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করলে বলবে যে শহরে যে পরিমাণ বিদ্যুৎ শক্তির প্রয়োজন তার চেয়ে কম পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হলে লোডশেডিং করা হয়। শহরে 10টি অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলে যদি 2 মেগাওয়াট করে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় তাহলে 20 মেগাওয়াট প্রয়োজন হবে, কিন্তু বিদ্যুৎ উৎপন্ন যদি হয় 18 মেগাওয়াট তাহলে 2 মেগাওয়াট যে ঘাটতি থাকছে সেইটাকে ঠিক করার জন্য লোডশেডিং করা হয়। পরীক্ষাতে আসবে বিজলি বাতিতে কি কি থাকে দেখো। তো বিজলি বাতি যেটা আছে সেখানে টাংস্টেন ধাতু, ফেরিক আর হচ্ছে ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি করা হয়। টাংস্টেন, ফেরিক এবং হচ্ছে ম্যাঙ্গানিজ দিয়ে বিজলি বাতি তৈরি করা হয়, মনে রাখবে, পরীক্ষাতে আসবে। এখানে লেখা হয়েছে যে মানুষের দেহের কোথায় রাইগার মর্টিস দেখতে পাওয়া যায়? পেশিতে রাইগার মর্টিস দেখতে পাওয়া যায়। কোন প্রাণীর ত্বকে বাষ্পীভবন হয় না? এটা উটের ত্বকে বাষ্পীভবন হয় না। আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি? পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তাপ যুগ্ম ব্যবহৃত বস্তুর উচ্চতা মাপক ধর্মটি কি? তাপীয় তড়িৎ চালক বল। উষ্ণতা পরিমাপের পদ্ধতিকে কি বলা হয়? উষ্ণতা পরিমাপের যে পদ্ধতি তাকে বলা হয় থার্মোমিতি। এখানে আছে কিছু ওয়ানলাইনার, এটা আমি এক জায়গা থেকে পেয়েছিলাম, এখানে আমি তুলে দিয়েছি। যেমন আরশোলা কয় প্রকার পা? আরশোলাতে 3 প্রকারের পা আছে। লাইকেন বা লিচেন এর মধ্যে উপস্থিতি লক্ষ্য করা যায় শৈবাল এবং ছত্রাকের। ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সূর্যের আলোর প্রয়োজন হয় না, কারণ কি? যে ব্যাকটেরিয়া
নিজের খাদ্য আলোর অনুপস্থিতিতেই তৈরি করতে সক্ষম। ব্যাকটেরিয়ার খাদ্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু সূর্যের আলো দরকার হয় না, কারণ ব্যাকটেরিয়া আলো না থাকতে গেলেও খাদ্য তৈরি করতে সক্ষম হয়। কোন ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে? তো ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে। পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি। কোষ চক্রের মধ্যে কোন কোন দশাগুলি বর্তমান থাকে? কোষ চক্রের মধ্যে ইন্টারফেজ ও মাইটোসিস দশাগুলি বর্তমান থাকে। কোষের শক্তি ঘর বলা হয় কাকে? তো মাইটোকন্ড্রিয়াকে। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। উদ্ভিদের গোলগি বডি ভিক্টিওজম নামেও পরিচিত। উদ্ভিদের গোলগি বডি ভিক্টিওজম নামেও পরিচিত। শ্বেতসার ও প্রোটিন, শ্বেতসার প্রোটিন ও ফ্যাট হিসেবে খাদ্য সঞ্চিত থাকে কোথায়? শ্বেতসার প্রোটিন ফ্যাট হিসেবে খাদ্য সঞ্চিত থাকে লিউকোপ্লাস্টে। এবার কোষ পর্দা কিসের দ্বারা প্রস্তুত হয়? তো কোষ পর্দা তৈরি করতে লাগবে তোমার ফসফোলিপিড মলিকিউল। টমেটোর লাল রঙের জন্য দায়ী লাইকোপিন। ক্রোমোজোমের নামকরণ করেছিলেন কে? তো হচ্ছে ওয়ালডেয়ার নামকরণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দে। নিউক্লিয়াসবিহীন সজীব কোষকে বলা হয় সিগন্যাল কোষ। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন, তার নাম হচ্ছে ইনসুলিন। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। একজন সুস্থ মানুষের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে চাপ, সিস্টোলটা হচ্ছে উপরেরটা 120 মিমি আর 80 মিমি হচ্ছে পারদস্তম্ভের চাপ, তাহলে হচ্ছে 120/8। সিস্টোলিক উপরে থাকছে 120 আর হচ্ছে ডায়াস্টোলিক থাকছে 80। ক্লোরোফিলের মধ্যে কোন মৌল উপস্থিত থাকে? ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। ল্যাক্রিমাল গ্রন্থি কোথায় থাকে? ল্যাক্রিমাল গ্রন্থি কিন্তু পরীক্ষাতে আসে, এটা চোখের মধ্যে থাকে। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু পলিসাইথেমিয়া রোগ হয়ে যাবে। পেশির ক্লান্তির জন্য দায়ী কিন্তু ল্যাকটিক অ্যাসিড। পেশির ক্লান্তির জন্য হচ্ছে ল্যাকটিক অ্যাসিড দায়ী। মানুষের দেহের সবচেয়ে ছোট হাড়টির নাম হচ্ছে স্টেপিস। মস্তিষ্কে হাড়ের সংখ্যা হচ্ছে 22টি। মস্তিষ্কে হাড়ের সংখ্যা কতগুলো আছে? 22টি। ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন কে? কার্ল ল্যান্ডস্টেইনার। আগেই বললাম মানুষের মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা, তৃষ্ণা ও ঘুমের অনুভূতি জাগায়? তো মস্তিষ্কের মধ্যে অবস্থিত হাইপোথ্যালামাস, সেটা তৃষ্ণা, ক্ষুধা ও ঘুমের অনুভূতি জাগায়। জিকা ভাইরাস বহনকারী যে মশাটি, তার নাম হচ্ছে এডিস মশা, জিকা ভাইরাস বহনকারী। তারপরে মানুষের রক্তের পিএইচ এর মান কত? 7.4। 7.4। চোখের মধ্যে আলোক প্রবেশকে নিয়ন্ত্রণ করে যেটা, সেটার নাম হচ্ছে আইরিস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এডওয়ার্ড জেনার নাম কোন রোগের সাথে যুক্ত? তো স্মল পক্স আবিষ্কার করেছিলেন কে? তো জেনার স্মল পক্সের টিকা আবিষ্কার করেছেন জেনার। প্রোটোজোয়া ছাড়া অন্য সমস্ত জীবের দেহে কোন উৎসেচক উপস্থিত থাকে? তো প্রোটোজোয়া ছাড়া অন্য সমস্ত জীবের দেহে উৎসেচক হিসেবে অ্যামাইলেজ থাকে। কিডনির স্টোনের মধ্যে কোন রাসায়নিক যৌগটি উপস্থিত থাকে? ক্যালসিয়াম অক্সালেট থাকে। কোন ক্ষেত্রে গবেষণার জন্য জেমস ওয়াটসন নোবেল পুরস্কার পেয়েছিলেন? জেমস ওয়াটসনের নাম শুনেছো? তিনি জেনেটিক্স আবিষ্কার করেছিলেন, জেনেটিক কোড জেমস ওয়াটসন, যার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আয়োডিন এর অভাবে কোন গ্রন্থির আকৃতি বৃদ্ধি পায়? তো আয়োডিন এর অভাব হলে থাইরয়েড বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে সদ্যজাত শিশুকে প্রথম যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তার নাম, যেটা দেওয়া হয় তার নাম হচ্ছে বিসিজি। মানুষের দেহের জিনে ক্রোমোজোমের সংখ্যা 46টি। মানুষের দেহের যে জিন আছে সেখানে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। থিওরি অফ ন্যাচারাল সিলেকশনের প্রবক্তাকে চার্লস ডারউইন। খাদ্যে বিষক্রিয়া হয় তার জন্য দায়ী কিন্তু ক্লস্ট্রিডিয়াম বোলেইয়াম।
অ্যালকোহলের দ্বারা মস্তিষ্কের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? তো অ্যালকোহলের দ্বারা মস্তিষ্কের সেরিবেলামটা ক্ষতিগ্রস্ত হয়। আর জেরোপ্যাথেলমিয়া রোগ কোন ভিটামিন এর অভাবে হয়? তো ভিটামিন এ এর অভাবে হয়। জি এর প্রথম পরীক্ষামূলক মান নির্মাণ করেছিল কে? তো ক্যাভেন্ডিশ। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? পরীক্ষাতে খুব আসে এটা। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়। নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে গ্রাফাইটকে ব্যবহার করা হয়। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? তো রোধ কমে যায়। নিউক্লিয় বিদারণের জন্য দায়ী কোন কণা? তো নিউট্রন কণা হচ্ছে দায়ী। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের সর্বনিম্ন এককটির নাম কি? অ্যাংস্ট্রম। আর বিখ্যাত বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি কোন গ্যাস আবিষ্কার করেছিলেন জানো? অক্সিজেন আবিষ্কার করেছিল। এসআই পদ্ধতিতে ম্যাগনেটিক ফ্লাক্স এর এককের নাম কি? ম্যাক্সওয়েল। অপটিক্যাল ফাইবারে আলোর কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? তো অপটিক্যাল ফাইবারে হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার কি, যে রামধনু গঠিত হওয়ার পেছনে আলোর কোন ধর্মগুলি কাজে লাগে? তো আলোর বিচ্ছুরণ কাজে লাগে আর আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাজে লাগে। কাচের মধ্যে কোন বর্ণের সংকট কোন সবচেয়ে কম হয়? তো বেগুনি বর্ণের সংকট কোন সবচেয়ে কম হয়। তারপর হচ্ছে কি, সিগন্যাল পোস্টে লাল বর্ণ ব্যবহার করা হয় কেন? পরীক্ষাতে আসে সিগন্যাল পোস্টে লাল বর্ণ ব্যবহার করা হয় কেন? কারণ হচ্ছে কি, লাল আলোর বিক্ষেপ যেটা হয় সেটা খুবই কম হয়, আর হচ্ছে যার কারণে দূর থেকেও দেখা যায়। কত সেমি ফোকাস দৈর্ঘ্যের ক্ষেত্রে কোনো লেন্সের ক্ষমতা ও ডায়াপটার হয়? সেটা হচ্ছে 25 সেমি। এখানে আমি গল্পের মাধ্যমে বলছি না, কারণ আমার টার্গেট রয়েছে যে 62 পেজ আছে, পুরোটাই আমি পড়ে ফেলবো। যার কারণে এখানে আমি যা লেখা আছে তার বাইরে কথা বলছি না, আর বাইরের কথা বলবো সেটা অন্য ভিডিওতে আবার দেব। ইএনটি বিশেষজ্ঞরা মিরর ব্যবহার করেন, সেটি কোন প্রকৃতির? তো এটা হচ্ছে কনকেভ। যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় সেক্ষেত্রে পৃথিবীতে দিন ও রাতের সময়সীমা হবে কত? 12 ঘন্টা। ইউরেনাস গ্রহের আবিষ্কার করেছে কে? উইলিয়াম হার্শেল। এটাকে ব্লু প্ল্যানেটও বলে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কেরালাতে রয়েছে তিরুবনন্তপুরমে। ইলেকট্রনের আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে থমসন। কোন শব্দের কম্পাঙ্ক 20 হার্জের নিচে হলে সেই শব্দকে কি বলা হয়? পড়লাম শব্দবিজ্ঞানে ইনফ্রাসনিক সাউন্ড পড়লাম। প্রজেক্টরে কোন লেন্স ব্যবহার করা হয়? প্রজেক্টরে কিন্তু উত্তর লেন্স ব্যবহার করা হয়। 100 ওয়াটের ইলেকট্রিক বাল্ব 1 মিনিট জ্বললে সেখানে 6000 জুল শক্তি উৎপন্ন হয়। এবার হচ্ছে বাড়িতে কি ধরনের ফিউজ ব্যবহার করা হয়? বাড়িতে যে ফিউজ ব্যবহার করা হয় সেটা 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। পাওয়ার সার্কিটের মাধ্যমে ব্যবহৃত হয় বাড়িতে একটি জিনিসের নাম, তো ইলেকট্রিক পাওয়ার সার্কিটের মাধ্যমে ইলেকট্রনিক ইস্ত্রি যে আছে সেগুলো ব্যবহার করা হয়। রোধের এসআই এককের নাম ওহম মিটার। এবার হচ্ছে যে তোমার হচ্ছে তড়িৎ চুম্বক প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? সলিনয়েড ব্যবহার করা হয়। মানুষের দেহের কোন অঙ্গগুলিতে চৌম্বক ক্ষেত্রের প্রভাব পড়ে? হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে। এবার কি আছে দেখো, সমান্তরাল সমবায়ের তড়িৎ বর্তনীতে কি সুবিধা থাকে? তড়িৎ বিভব বর্তমান থাকে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, এটা শক্তি রূপান্তর চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবে। বৈদ্যুতিক মোটর। এবার হচ্ছে কি, আলোর প্রতিসরণের আবিষ্কর্তাকে? আইজাক নিউটন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন কে? হেনরি বেকেরেল। কাকে ফুলস অফ গোল্ড বলা হয়? তো আয়রন পাইরাইটকে ফুলস গোল্ড বলা হয়। তারপরে হচ্ছে অগ্নি নিরোধক যে পোশাক তৈরিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এবার কোন খনিজ পদার্থ থেকে রেডিয়াম সংশ্লেষিত হয়?
তো পিচব্লেন থেকে কিন্তু রেডিয়াম সংশ্লেষিত হয়। আলোক রাসায়নিক কোষে কোন ধাতু ব্যবহার করা হয়? আলোক রাসায়নিক কোষে সেলেনিয়াম ধাতু ব্যবহার করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়? প্লাটিনাম ইউজ করা হয়। পিক্রিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ট্রাইনাইট্রোফেনল। সিগারেট লাইটারে কি ব্যবহার করা হয়? সিগারেট লাইটারে বিউটেন ব্যবহার করা হয়। স্ট্রেঞ্জার গ্যাস কোনটি? জেনন হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস। বৈদ্যুতিক বাল্বের মধ্যে আর্গন গ্যাস থাকে। সাদা সোনা কোন ধাতু? সাদা সোনা কোন ধাতুকে বলা হয়? প্লাটিনামকে সাদা সোনা বলা হয়। প্লাটিনামকে সাদা সোনা বলা হয়। অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। মেটাল অফ ফিউচার বলা হয় কোন ধাতুকে জানো? টাইটেনিয়ামকে মেটাল অফ ফিউচার বলা হয়। মেটাল অফ ফিউচার বলা হয় কাকে? টাইটেনিয়ামকে। মৌমাছির সুরে কোন অ্যাসিড থাকে? মিথানোইক অ্যাসিড থাকে। কেরোসিন কিসের মিশ্রণ? কেরোসিন কিসের মিশ্রণ? তো হাইড্রোকার্বনের মিশ্রণ। এনামেল কিসের দ্বারা প্রস্তুত হয়? ক্যালসিয়াম ফসফেট দ্বারা প্রস্তুত হয়। নেল পালিশে জানো কি থাকে? অ্যাসিটন থাকে। নেল পলিশ রিমুভারে অ্যাসিটন থাকে। আর কোন পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষিত হয়? তো কোন পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষিত হয়? তো অ্যামোনিয়া সংশ্লেষিত হয় হেবার পদ্ধতিতে। খাদ্য সংরক্ষণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? বেনজোইক অ্যাসিড। এবার হচ্ছে কি নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে ভারী জল আসলে তাকে বলা হয় এবং ব্যবহৃত হয়, তার নাম কিন্তু ডয়টেরিয়াম অক্সাইড। এবার হচ্ছে পটাশিয়াম গ্রাফাইট ও ক্যালসিয়াম গ্রাফাইট কি প্রস্তুতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এটা হচ্ছে অতি পরিবাহী ব্যবহৃত হয়। অ্যামালগাম শব্দটি কোন ধাতুর সংকরের ক্ষেত্রে ব্যবহৃত হয়? পারদের ক্ষেত্রে। এলপিজি কোন কোন গ্যাসের মিশ্রণ? এলপিজি হচ্ছে প্রোপেন ও বিউটেন এর মিশ্রণ। হর্ন সিলভার কোন খনিজের আরেকটি নাম? তো সিলভার ক্লোরাইডের আরেকটি নাম। পর্যায় সারণীতে সাধারণত হ্যালোজেন মৌলগুলি থাকে, সেটার সংখ্যা হচ্ছে 5টি। কি কি হ্যালোজেন মৌল থাকছে? একটা হচ্ছে ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেনিন। কোন স্থায়ী আইসোটোপ ছাড়া সবচেয়ে কম পরমাণু সংখ্যা বিশিষ্ট মৌল? টেকটোনিয়াম। কোন স্থায়ী আইসোটোপ ছাড়া সবচেয়ে কম পরমাণু সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হচ্ছে টেকটোনিয়াম। ক্যালামাইন কিসের আকরিক? তো ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। কুইক অফ লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে। ওয়েল অফ মিরাবেন বলা হয় নাইট্রোবেনজিনকে। গোবর গ্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান থাকছে মিথেন। আর হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহারকৃত লবণ হচ্ছে সালফেট। সবচেয়ে বেশি ব্যবহারকৃত লবণের নাম হচ্ছে সালফেট। আর পারদের কোন যৌগকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়? মার্কিউরিক ক্লোরাইডকে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। মুক্ত ইলেকট্রন কোথায় থাকে? তো কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষপথে মুক্ত ইলেকট্রনগুলি ঘোরাফেরা করে। পিভিসি কোন দ্রব্যের পলিমার? তো পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এর পলিমার। সালফারকে বরাবরের সঙ্গে গরম করার যে পদ্ধতি তাকে বলা হয় ভ্যালকানাইজেশন। ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় যে রাসায়নিকটি তার নাম সিলভার ব্রোমাইড। আস্তে আস্তে স্লোলি পড়বে, আজকে যতটা পড়লে কালকে আবার তারপর থেকে শুরু করবে। ভিডিও তো 2 ঘন্টার হবে, একসাথে 2 ঘন্টা না সময় দিতে পারলে। এবার হচ্ছে কি ফটোগ্রাফিতে ব্যবহারযোগ্য রাসায়নিকের নাম হচ্ছে সিলভার ব্রোমাইড। কোন মৌলের উপস্থিতির কারণে বাজি পোড়ালে উজ্জ্বল বর্ণের সৃষ্টি হয়? তো ওখানে স্ট্রনসিয়াম থাকে, যার কারণে বাজি পোড়ালে উজ্জ্বল চকচকে হয়। হাইপো নামের বিখ্যাত যৌগ কোনটি? হাইপো নামের বিখ্যাত যৌগ সোডিয়াম থায়োসালফেট। 1984 খ্রিস্টাব্দে 3 তারিখে ডিসেম্বর মাসে ভোপালে যে গ্যাস নির্গমন হয়েছিল, সেটা নির্গমন বিপর্যয় ঘটেছিল। সেখানে যে গ্যাসটা নির্গত হয়েছিল তার নাম মিথাইল আইসোসায়ানেট অর্থাৎ মিক গ্যাস। পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলগুলি মুক্ত অবস্থায় পাওয়া যায়? পর্যায় সারণীতে 11 নম্বর শ্রেণীতে যে মৌলগুলি রয়েছে সেগুলোকে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায়। পিতলে
কোন মুখ্য উপাদান, পিতলের মুখ্য উপাদান, পিতলে জিঙ্ক থাকে আর কপার থাকে। পিতলের মধ্যে জিঙ্ক থাকে আর কপার থাকে। গ্যালেনা এবং লিথরেজ কোন ধাতুর আকরিক? গ্যালেনা এবং লিথরেজ হচ্ছে লেড এর আকরিক। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেট কি নামে পরিচিত? অ্যাসবেস্টস নামে পরিচিত। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলটির নাম হচ্ছে ফ্লুওরিন। ডয়টেরিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে কি থাকছে? ওইখানে একটা প্রোটিন এবং একটা নিউট্রন থাকে। খরজল অর্থাৎ হার্ড ওয়াটারে কোন ধাতু থাকে? সেখানে ক্যালসিয়াম থাকে। টমেটো জুসকে সংরক্ষণ করতে সোডিয়াম বেনজয়েট ব্যবহার করা হয়। কোন যৌগকে জলে দ্রবীভূত করলে শীষ দেওয়ার মতো শব্দ তৈরি হয়? তো ক্যালসিয়াম অক্সাইডকে যদি জলের মধ্যে রাখা হয়, তাহলে হচ্ছে শীষ দেওয়ার মতো শব্দ তৈরি করে। মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুর নাম হচ্ছে কপার। আর হচ্ছে গভীর সমুদ্রে শোষণ কার্যের জন্য ডুবুরিরা তাদের যে সিলিন্ডার আছে, বায়ু সিলিন্ডার, সেখানে কিন্তু অক্সিজেন থাকছে, হিলিয়াম থাকছে এবং নাইট্রোজেন থাকছে। এই তিনটি গ্যাসের সংমিশ্রণ নিয়ে ডুবুরিরা সমুদ্রের প্রবেশ করে। যদি বেনজিন গ্রুপের হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে আসে, তাহলে যে পদার্থটা পড়ে থাকবে তার নাম কিন্তু হচ্ছে অ্যারাইল। কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ার কারণে পারদের রং লাল হয়? তো জারণ প্রক্রিয়ার কারণে পারদের রংটা লাল হয়ে যায়। নাম শুনেছ ব্লু ভিট্রিয়লে কি থাকছে? কপার সালফেট থাকছে প্লাস জল থাকছে, CuSO4 প্লাস হচ্ছে 5H2O। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সংকেত। প্রতি কিলোগ্রাম সমুদ্রের জলে কত গ্রাম লবণ থাকে? তো প্রতি কিলোগ্রাম সমুদ্রের জলে 35 গ্রাম করে লবণ থাকে। এবার হচ্ছে কোন মৌলের উপস্থিতি চিলি সলপিটার থেকে সলপিটারকে পৃথক করেছে? তো সোডিয়াম মৌলের উপস্থিতি চিলি সলপিটার থেকে সলপিটারকে আলাদা করেছে। কুইক লাইম জলে দ্রবীভূত করলে বুদবুদের সৃষ্টি হয়। এই বুদবুদ কিসের বুদবুদ? এটা হচ্ছে জলীয় বাষ্পের বুদবুদ। এবার হচ্ছে কি অক্সিজেনের কোন অ্যালোট্রপ এ বিভিন্ন চাপ ও উষ্ণতায় 6টি দশা থাকে। তো একটা অক্সিজেন। পর্যায় সারণীতে সিনথেটিক এলিমেন্ট যেগুলো আছে তাদের সংখ্যা কত? সেটা হচ্ছে 24টি। কিম্বার্লি পদ্ধতি কিসের সাথে যুক্ত? কিম্বার্লি পদ্ধতি হচ্ছে হীরের সাথে যুক্ত। মুক্তা প্রধানত কি দিয়ে তৈরি? তো মুক্তা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। প্রাণীজ ফ্যাট এর প্রধান উপাদান কি? ট্রাইগ্লিসারাইড। এবার আসছে আমার হ্যান্ডি টেন্স নোটগুলো, যেমন হচ্ছে পরীক্ষাতে খুবই আছে। এই 2 ঘন্টা মতো ভিডিও যদি হয় তাহলে এই ভিডিওটা দেখতে গেলে তোমাদের খুবই লাভ হবে। লুমিনাস প্রাবল্যের এককের নাম ক্যান্ডেলা। কোন আলোক রশ্মি বায়ু থেকে গ্লাসে প্রবেশ করলে তার তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়? হীরের চকমকি যে হয় তার প্রধান কারণ কি? উচ্চ প্রতিসরাঙ্ক। পরীক্ষাতে আসে। অনলাইনের অ্যাপ্রোচে কি লেখা হয়েছে দেখো। সবচেয়ে বড় অঙ্গের নাম চামড়া। রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 এর মধ্যে থাকে। মদের পিএইচ কত থাকছে? 3 থেকে 4। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কি? তো হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। হাইড্রোমিটারের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব, হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা। মিক হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। গ্যালেনা হচ্ছে কি? সীসার আকরিক। মৃত্যুর পরে পেশি কঠিন হয়ে যায় কেন? কারণ পেশিতে এটিপি কমে যায়। দেহের সবচেয়ে বড় স্নায়ুর নাম কি? ভেগাস স্নায়ু। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? হিলিয়াম। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ন্যাপথোকুইনন। সবচেয়ে ভারী ধাতুর নাম কি? অসমিয়াম। মিনামাটা রোগের কারণ কি? পারদ। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। জানোই তোমরা। স্মলেস্ট বার্ডের নাম জানো? হামিং বার্ড। লার্জেস্ট বোন অফ হিউম্যান বডি, তার নাম কি? ফিমার। ক্যাটারাক্ট রোগ একটু আগেই পড়লাম কোথায় হয়? চোখের মধ্যে ক্যাটারাক্ট রোগ হয়। রক্তের মধ্যে যে আরএইচ ফ্যাক্টর আছে না, সেটা আবিষ্কার করেছে কে? কার্ল ল্যান্ডস্টেইনার। আর হুইচ পার্ট অফ আই ইজ ডোনেটেড? অলওয়েজ প্রশ্নটা আসে পরীক্ষাতে। কর্নিয়াকে ডোনেট করা হয়। কোথায় আই ডোনেট করলে?
এবার হচ্ছে কি কম্পিউটার এর মাউস আবিষ্কার করেছে কে? ডগলাস এঙ্গেলবার্ট। ব্রেন অফ কম্পিউটার বলা হয় কে কাকে? সিপিইউ কে। লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডের মধ্যে কি থাকছে? নাইট্রোজেন থাকছে এবং অক্সিজেন থাকছে। পিচব্লেন্ড হচ্ছে ইউরেনিয়ামের আকরিক। পারদের যে পদার্থের যে জাড্য সূত্রের প্রবক্তার নাম হচ্ছে কি? নিউটন। এবার হচ্ছে নিউটনের 3টা সূত্রকে পড়বে, কোন সূত্র থেকে জাড্য পাওয়া গেছে সেটাও পড়বে। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6। সালফারের অ্যাটমিক নাম্বার কত? 16। হিলিয়াম বিলংস টু হুইচ গ্রুপ? হিলিয়াম তো জানোই 18 নম্বর গ্রুপে রয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে সারণীটি যখন প্রকাশ করেছিল সে সময় নিষ্ক্রিয় গ্যাস সমূহ আবিষ্কার করা হয়েছিল না। কিং অফ অ্যাসিড বলা হয় লঘু সালফিউরিক অ্যাসিডকে বলা হয় পর্যায় সারণীতে মেন্ডেলিফের যে পর্যায় সারণী আছে সেখানে 33টি মৌল আবিষ্কৃত হয়েছিল। বর্তমানে পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। অষ্টকের সূত্র কে দিয়েছিলেন? অষ্টকের সূত্র দিয়েছিলেন কে? তার নাম হচ্ছে নিউল্যান্ড অষ্টকের সূত্র দিয়েছিলেন। এবার হচ্ছে কি নিউল্যান্ড অষ্টকের সূত্র দিয়েছিলেন। বর্তমানে পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি শ্রেণী আছে। 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে। ত্রয়ীর সূত্র আবিষ্কার করেছেন কে? ডোবেনিয়ার। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি ও শ্রেণীতে অবস্থান করছে। আর কোন মৌলের পরমাণু সবচেয়ে বড়? তো লিথিয়াম এর পরমাণু সবচেয়ে বেশি। আর এক্স রশ্মির আবিষ্কারক হচ্ছে কে? রঞ্জেন কে প্রথম। কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন? কেঁচোকে প্রথম কৃষকের বন্ধু কে বলেছিলেন? তো চার্লস ডারউইন কেঁচোকে প্রথম কৃষকের বন্ধু বলেছিলেন। ওজন কিসের রূপভেদ? জানোই ওজন হচ্ছে অক্সিজেন এর রূপভেদ। O3 থাকছে। রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কি? তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় রকেটে। এবার হচ্ছে লোহাকে গ্যালভানাইজ করতে দস্তা ব্যবহার করা হচ্ছে। ইটাই রোগের জন্য ক্যাডমিয়াম দায়ী। ইটাই রোগের জন্য ক্যাডমিয়াম দায়ী। এখানে আমি লিখেছি কিছু দূষক ও তার প্রভাব, যেমন হচ্ছে ক্যাডমিয়াম হচ্ছে দূষক, তার প্রভাব কি? ক্যাডমিয়ামের কারণে হচ্ছে ইটাই রোগ হয়, পারদের কারণে মিনামাটা রোগ হয়, লেডের কারণে ডিসলেক্সিয়া রোগ হয়, আর্সেনিকের কারণে ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয়, আর্সেনিকোসিস ও হয়, লিভারে সিরোসিস রোগ হয়, আর গ্লিওমা রোগ হয়ে থাকে আর্সেনিকের কারণে। এবার হচ্ছে কি নাইট্রেট আয়নের কারণে ব্লুবেরি সিনড্রোম হয়, অ্যাসবেস্টসের কারণে অ্যাসবেস্টোসিস রোগ হয়, সিলিকনের কারণে সিলিকোসিস রোগ হয়, অ্যাসিড রেইন এর পিএইচ 5.6। অ্যাসিড রেইনের বৃষ্টি হচ্ছে পিএইচ হচ্ছে 5.6। এবার হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি কাকে বলছে? দেখো স্বাভাবিক বৃষ্টির জল মৃদু অ্যাসিড ধর্মী, কারণ এই জলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড এর কিছু অংশ সর্বদা দ্রবীভূত অবস্থায় কার্বনিক অ্যাসিড রূপে থাকে, কিন্তু বৃষ্টির জলে যদি অধিক পরিমাণে অ্যাসিড মিশে থাকে তখন তাকে অ্যাসিড বলা হয়, অ্যাসিড বৃষ্টি বলা হয়। স্বাভাবিক বৃষ্টির জল হচ্ছে মৃদু অ্যাসিড ধর্মী, কারণ এই জলে উপস্থিত কার্বন ডাই অক্সাইডের কিছু অংশ সামান্য দ্রবীভূত অবস্থায় থাকে এবং দ্রবীভূত অবস্থায় থাকার সময় কার্বনিক অ্যাসিড রূপে থাকে, কিন্তু বৃষ্টির জলে যদি এই পরিমাণটা অধিক পরিমাণে হয়ে যায় তখন তাকে কিন্তু আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। প্রকৃতপক্ষে অ্যাসিড বৃষ্টি হলো সালফার ডাই অক্সাইড ও নাইট্রাস অক্সাইডের এবং বৃষ্টিপাতের মিশ্রণ। অ্যাসিড অম্ল বৃষ্টি হলো সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং বৃষ্টিপাতের মিশ্রণ। অ্যাসিড রেইন এর ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা, স্মৃতিসৌধ, স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তাকে স্টোন ক্যান্সার বলে। পরীক্ষাতে খুব আসে স্টোন ক্যান্সার।
বায়ুমণ্ডলে কিছু রাসায়নিক উপাদান। এখান থেকে একটা প্রশ্ন সব পরীক্ষাতেই থাকে, নাইট্রোজেনের পরিমাণ 78.09, এখানে লিখেছি, কোথাও 77 পয়েন্টও পাবে, সেটা কোনো ব্যাপার না। অক্সিজেনের পরিমাণটা ফিক্স থাকে 2095, 20.95, প্রায় 21%। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এটাও ফিক্স থাকে 0.03, এটা বাড়লে খুবই ক্ষতি হবে। জলীয় বাষ্প হচ্ছে 0.1 থেকে 0.4%। এছাড়াও আর্গন থাকে, নিয়ন থাকে, হিলিয়াম থাকে। হ্যাঁ, এবার হিলিয়ামকে তো অক্সিজেন সিলিন্ডারে রাখা হয়, একটু আগেই বললাম। মিথেন থাকে, মিথেন গ্যাসের উৎস ধান ক্ষেত, এটাকে ল্যান্ডফিল গ্যাসও বলা হয়। খুব সুন্দর করে লেখা নোটস, যারা পড়বে বেনিফিট পাবে। এবার হচ্ছে তোমাদের হচ্ছে যে রাসায়নিক পদার্থ অ্যাসিটন নখ পালিশ মোছার কাজে ব্যবহার করা হয়। বেঞ্জাল ডিহাইড ভেসনিল আর দাড়ি কামানোর লোশন হিসেবে ব্যবহার করা হয় বেঞ্জাল ডিহাইড। তলুইনের নাম শুনেছ, বার্নিশ করতে ব্যবহার করা হয়, নখ পালিশ করতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার কি ফেনলের নাম শুনেছ, এর রাসায়নিক নাম হাইড্রক্সি বেঞ্জিন। ফেনলের রাসায়নিক নাম কি? হাইড্রক্সি বেঞ্জিন। একে কার্বলিক অ্যাসিডও বলা হয়। নাম হচ্ছে কি আয়োডিন। শল্য চিকিৎসক যারা আছে, শল্য চিকিৎসার পূর্বে ত্বককে জীবাণুমুক্ত করতে আয়োডিনকে ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিডের নাম শুনেছ, এই অ্যাসিডের জলীয় দ্রবণ চোখের অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এবার হচ্ছে কি ইম্পর্টেন্ট টার্ম অন বায়োলজি কয়েকটা আছে, এখান থেকেও একটা প্রশ্ন পরীক্ষাতে থাকে, যেমন হচ্ছে সাইটোলজি, স্টাডি অফ সেল। সাইটোলজি নামে পরিচিত স্টাডি অফ সেল হচ্ছে সাইটোলজি, আর এন্ড্রোলজি স্টাডি অফ মেল রিপ্রোডাকশন হচ্ছে এন্ড্রোলজি। আর স্টাডি অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলোকে নিয়ে পড়াশোনা করলে। কার্ডিওলজি হচ্ছে স্টাডি অফ হার্ট, তোমরা জানোই। এবার হচ্ছে ডেমোগ্রাফি যেটা আছে না, সেন্সাস, ডেমোগ্রাফি হচ্ছে সেন্সাস স্টাডি অফ পপুলেশন। ডেমোগ্রাফি মানে সেন্সাস স্টাডি অফ পপুলেশন। ডার্মাটোলজি পরীক্ষাতে আসে, স্কিন, ডাক্তারদের স্কিন নিয়ে পড়াশোনা। এবার হচ্ছে তোমার জেরান্টোলজি স্টাডি অফ এজিং, অর্থাৎ বয়স্ক সম্পর্কিত পড়াশোনা। এবার হচ্ছে হেমাটোলজি নাম শুনেছ, স্টাডি অফ ব্লাড। হেপাটোলজির নাম শুনেছ, স্টাডি অফ লিভার। মাইকোলজির নাম শুনেছ, স্টাডি অফ ফাঙ্গি। নেফ্রোলজির নাম শুনেছ, স্টাডি অফ কিডনি। নেফ্রোলজি হচ্ছে কি স্টাডি অফ কিডনি। অর্নিথোলজির নাম শুনেছ, স্টাডি অফ কি বার্ড। অপথ্যালমোলজিস্টের নাম শুনেছ, স্টাডি অফ আই। এবার হচ্ছে পলিএন্টোলজি নাম শুনেছ, স্টাডি অফ ফসিল বা জীবাশ্ম। পোমোলজি স্টাডি অফ ফ্রুট হচ্ছে পোমোলজি। এবার হচ্ছে দেখো ক্ষুদ্রতম কোষ নাম শুনেছ, মাইক্রোপ্লাজমা গলিসেপ্টিকাম হচ্ছে ক্ষুদ্রতম কোষ। আর দীর্ঘতম কোষের নাম হচ্ছে নিউরন। বৃহত্তম কোষের নাম হচ্ছে এগ অফ অস্ট্রিচ। আরবিসি আর ডাব্লিউবিসি, মানুষের শরীরে যে থাকে রক্ত, ওখানে আরবিসি থাকে এবং ডাব্লিউবিসি থাকে। তো আরবিসির পরিমাণ যদি থাকে 500, তো ডাব্লিউবিসি থাকবে কত? 1। রক্তচাপ মাপা হয় স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ভিটামিন আবিষ্কার কে করেছেন? ক্যাসিমির প্রাণ, পরীক্ষাতে খুব আসে। ভিটামিন ডি এর অভাবে বড়দের অস্টিওম্যালেসিয়া, ছোটদের হয় রিকেট, একটু আগেও বলেছি, রিপিট হলো এখানে। এবার হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্সের উপরে ওয়ান-লাইনার অ্যাপ্রোচে আমি কিছু লাইন লিখে রেখেছি, সেটাকেও তোমাদেরকে জানতে হবে, কারণ এগুলো বারবার আসে। দেখে নাও, সূচ জলে ভাসে কেন? তো পৃষ্ঠ টানের কারণে সূচ জলে ভাসে। বৃষ্টির বিন্দু গোলাকার হয় কেন? পৃষ্ঠ টানের জন্যই। -40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং -40 ডিগ্রি ফারেনহাইট যে আছে স্কেল, এখানে সমান উষ্ণতা প্রদর্শন করে। আর পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কিন্তু শূন্য হয়ে যাবে। জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। অ্যামোনিয়া গ্যাসকে রেফ্রিজারেটরে কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। শব্দ তরঙ্গের পোলারাইজেশন সম্ভব নয়।
এবার হচ্ছে মাইক্রোফোন শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। মাইক্রোফোন শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে জলের ভিতরে হাইড্রোফোন দ্বারা রেকর্ড করা হয়। এবার জলের ভেতরে যে শব্দ আছে না, সেটাকে হাইড্রোফোন দ্বারা রেকর্ড করা হয়। টেপ রেকর্ডার এবং টেপ রেকর্ডারের উপরে আয়রন অক্সাইড এর পাতলা আস্তরণ ব্যবহার করা হয় চৌম্বকীয় পদার্থ হিসেবে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টা মিটার বলে। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টা মিটার বলে। স্টোরেজ ব্যাটারিতে লেড ব্যবহার করা হয়। আকাশে নীল রঙের জন্য আলোর বিচ্ছুরণ দায়ী। পুকুরের গভীরতা অল্প মনে হয় কারণ ওখানে আলোর প্রতিসরণ হচ্ছে দায়ী। লেন্সের ক্ষমতার এককের নাম কি? লেন্সের ক্ষমতার এককের নাম হচ্ছে ডায়াপটার। আলো শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি গমন করে আর মোটর গাড়িতে ভিউ ফাইন্ডার উত্তল লেন্স ব্যবহার করা হয়। মোটর গাড়ির যে ভিউ ফাইন্ডার আছে সেখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। লুমিনাস প্রাবল্যের এককের নাম কি? ক্যান্ডেলা। কোনো আলোক রশ্মি কোন আলোক রশ্মি বায়ু থেকে যদি গ্লাসে প্রবেশ করে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? কমে যায়। হীরের চকমকির কারণ কি? উচ্চ প্রতিসরাঙ্ক। এবার আমি লিখেছি দেখো, গুগল এর জনকের নাম কি? সার্গে বিন ল্যারি পেজ। ইমেইলের জনকের নাম কি? রে টমলিনসন। এইচটিটিপির পুরো নাম আছে আবার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এইচটিএমএলেরও আছে যেটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ইমেইলেরও পুরো নাম জিজ্ঞাসা করা হয় ইলেকট্রনিক মেল। গুগলেরও মিনিং জিজ্ঞাসা করা হয় সার্চ ইঞ্জিন। তারপরে হচ্ছে ভিএসএসসি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় বিক্রম সারাভাই স্পেস সেন্টার। ভারতের প্রথম যে স্যাটেলাইটের নাম জানো? আর্যভট্ট। বায়ুমণ্ডলে ওজনের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে। ওজন গ্যাস থাকে স্ট্রাটোস্ফিয়ারে। এর বিস্তার হচ্ছে কত? 15 থেকে 35 কিলোমিটার এর মধ্যে। ওজন গ্যাসের কালার হচ্ছে ব্লু। প্রকৃতির সৌরপর্দা ওজোন স্তরকে বলা হয়। নাইট্রোজেন গ্যাসের সর্বাধিক সংরক্ষণ রিজার্ভার যেটা হচ্ছে বায়ুমণ্ডল। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন টানসলে। টেকটন ও বেন্থস হচ্ছে সামুদ্রিক জীব। আর অগ্নুৎপাতে সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে। অগ্নুৎপাত যখন হয় সেখান সময় সালফার ডাই অক্সাইড গ্যাস থাকে। দাবানলের মধ্যে কার্বন মনোক্সাইডও থাকে, কার্বন ডাই অক্সাইডও থাকে, নাইট্রোজেন অক্সাইডও থাকে। এবার হচ্ছে কি ফ্লাই অ্যাশ এর কম্পোজিশন কি? অ্যালুমিনিয়াম সিলিকেট, সিলিকন ডাই অক্সাইড। ইট শিল্পে ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয়। সীসার উৎস যানবাহনের ধোঁয়া ও কুয়াশা দ্বারা তৈরি। এছাড়াও কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া মিশে থাকে ধোঁয়াশার মধ্যে যা ক্ষতিকর। পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা 0.055 গ্রাম মিলিলিটার। সাইলেন্ট জোন হচ্ছে ফরেস্টে। ভোপালে 1984 খ্রিস্টাব্দে মিক গ্যাস নির্গত হয়েছিল। মিকের পুরো নাম জিজ্ঞাসা করা হয় মিথাইল আইসোসায়ানেট। চেনরবিল যেটা আছে না, চেনরবিলের ঘটনা 1986 খ্রিস্টাব্দে তেজস্ক্রিয় পদার্থ, এটা ইউরেনিয়াম পদার্থ হিসেবে ইউরেনিয়াম ছিল চেনরবিল গ্যাস ঘটনা খনিতে। 1981 সালের আইন পড়তে হবে। হ্যাঁ, 1981 সালের আইনটা দেখতে হবে, পরে বলবো আমি আবার। আচ্ছা, এখন বলে দিচ্ছি যেটা যে জোন ডে টাইম আর হচ্ছে নাইট টাইমে। এই যে আমরা শব্দ দিনের বেলা সাইলেন্ট জোনে দিনের বেলা কত ডেসিবেল সহনশীল আইন অনুযায়ী, এটা 1981 সালের আইন, যে 50 ডেসিবেল যদি থাকে দিনের টাইমে সাইলেন্ট জোনে, অর্থাৎ সাইলেন্ট জোন বলতে এক্সাম্পল হচ্ছে ফরেস্ট এরিয়াতে দিনের টাইমে 50 ডেসিবেল সহনশীল মাত্রা, রাত্রের ক্ষেত্রে 40 ডেসিবেল। আর হচ্ছে তোমার রেসিডেন্সিয়াল এরিয়াতে দিনের বেলা 55 ডেসিবেল আর নাইট টাইমে 45 ডেসিবেল। কমার্শিয়াল এরিয়াতে
দিনের বেলা হচ্ছে 65 ডেসিবেল আর রাত্রেবেলাতে হচ্ছে 55 ডেসিবেল। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 75 ডেসিবেল দিনের বেলা, রাত্রেবেলা হচ্ছে 70 ডেসিবেল। সাইলেন্ট ভ্যালি যেটা আছে না, সেটা হচ্ছে কেরালাতে আছে। সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? কেরালাতে আছে। এবার আমি একটু চ্যাপ্টারটা, পুষ্টি চ্যাপ্টারটা আছে, পুষ্টি চ্যাপ্টারে বেশি পড়তে হবে না, কিছু গুরুত্বপূর্ণ আছে সেগুলো পড়ে নিতে হবে। যে পুষ্টি, বিপাক ও পরিপাক। তো পুষ্টির গুরুত্ব কি? এই দেহ গঠন, চলন, স্বাভাবিক বৃদ্ধি, জনন ইত্যাদির কারণে পুষ্টি এর প্রয়োজন। খাদ্যই শক্তির উৎস, ক্ষয়পূরণ ও স্বাস্থ্য রক্ষা। রিপেয়ার এবং মেইনটেন্যান্স অফ হেলথ হচ্ছে পুষ্টির গুরুত্ব বা পুষ্টির কাজ। এবার হচ্ছে উদ্ভিদের যে পুষ্টি আছে পর্যায়, তো উদ্ভিদের পুষ্টির পর্যায় দুটো, একটা হচ্ছে সংশ্লেষ, একটা হচ্ছে আত্তীকরণ, ইংরেজিতে বলা হয় সিনথেসিস, একটা হচ্ছে অ্যাসিমিলেশন। প্রাণীদের পুষ্টি হচ্ছে 5 প্রকারের, 5 ধরনের, যেমন হচ্ছে কি খাদ্য গ্রহণ করবে, পরিপাক করবে, শোষণ করবে, আত্তীকরণ করবে, বহিষ্করণ করবে। এবার হচ্ছে কি প্রাণীদের যে পুষ্টি, হলোফাইটিক পুষ্টি, উদ্ভিদের পুষ্টি। প্রাণীদের হচ্ছে হলোজৈবিক, উদ্ভিদের হচ্ছে হলোফাইটিক। ক্লাস ভিডিও শুরুতেও বলেছিলাম একবার। টাইপ অফ নিউট্রিয়েন্ট, দেহ শক্তি উৎপাদক, যেমন হচ্ছে প্রোটিন খেলে, স্নেহ পদার্থ খেলে, তেল জাতীয় খেলে দেহ শক্তি উৎপাদক, দেহকে সংরক্ষণ করে, ভিটামিন, জল, খনিজ, লবণ। ফুডের ক্ষেত্রে বলছি, ফুড কি? যে সকল দ্রব্য আহার বা গ্রহণ করলে জীব দেহে পুষ্টি ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ হয়, তাপ শক্তি উৎপাদন হয়, রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি পায় প্রভৃতি কাজ সম্পন্ন হয়, তাকে ফুড বা খাদ্য বলে। টাইপ অফ ফুড, দেহ পরিপোষক খাদ্য যদি বলি তো শর্করা, প্রোটিন, ফ্যাট। আর দেহ সংরক্ষণ খাদ্য যেটা হচ্ছে খনিজ লবণ, ভিটামিন, জল। এবার হচ্ছে কি রিলেশন বিটুইন ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট। সব খাদ্যই বা খাদ্যের সম্পূর্ণ অংশই শোষিত বা পাচিত হয় না। যেমন হচ্ছে সেলুলোজ বা শর্করা পাচিত বা শোষিত হয় না, শুধুমাত্র খাদ্যের শোষিত বা পাচিত অংশকে নিউট্রিয়েন্ট বলি। ফলে সকল ফুডই নিউট্রিয়েন্ট নয়। হ্যাঁ, সকল ফুডই নিউট্রিয়েন্ট নয়, কিন্তু এখানে এক লাইন আছে, অল নিউট্রিয়েন্টস আর ফুড বাট অল ফুডস আর নট নিউট্রিয়েন্টস। খাদ্যের অপাচ্য অংশকে র্যাফেজ বলা হয়। এবার হচ্ছে উদ্ভিদ সাধারণত নিউট্রিয়েন্ট গ্রহণ করে, প্রাণীরা ফুড গ্রহণ করে। এবার হচ্ছে কি কার্বক্সিহাইড্রেট, ভুল বললাম, কার্বোহাইড্রেট এর উপাদান কি? কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। আর উপাদান অনুপাত, তো হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত, কার্বোহাইড্রেট যুক্ত খাদ্যতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত দেখতে পাচ্ছ? 2.1। আর আণবিক সংকেত হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6। তাপন মূল্য 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণ করতে গেলে 4K 4 কিলো ক্যালোরি যে তাপশক্তি পাওয়া যায়। এবার হচ্ছে তাপশক্তি পাওয়া যায় কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়। দৈনিক চাহিদা কত থাকে? 450 থেকে 600 গ্রাম হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের চাহিদা। এবার হচ্ছে কি এই কার্বোহাইড্রেটের উপরে আলোচনা রয়েছে যে কার্বোহাইড্রেটকে আমরা 3 ভাগে ভাগ করছি। মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড আছে। যে মনোস্যাকারাইড মানে হচ্ছে একটি মাত্র কার্বোহাইড্রেট অণু দ্বারা তৈরি হবে, দুটি মাত্র কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হলে তাকে ডাইস্যাকারাইড বলা হয়, আর একাধিক কার্বোহাইড্রেট অণু দিয়ে তৈরি হলে তাকে পলিস্যাকারাইড বলা হয়। তো এক্সাম্পলও দিয়েছি আমি, গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড। মনে রাখাটা টাফ। মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ, তো এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। তো মল্টোজ কি দিয়ে তৈরি হয় দেখো, গ্লুকোজ আর হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিলে মল্টোজ তৈরি হবে। ল্যাকটোজের মধ্যে থাকছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, আর হচ্ছে সুক্রোজে থাকছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এবার হচ্ছে কি পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ,
তারপর হচ্ছে গ্লাইকোজেন, তারপর হচ্ছে সেলুলোজ, এগুলো হচ্ছে তোমার পলিস্যাকারাইড এর এক্সাম্পল। এবার হচ্ছে কি কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচুয়া খাদ্য বলা হয়, পরীক্ষাতে আসতো আগে। এবার হচ্ছে কি সংকেত প্রোটিন বাচুয়া খাদ্যের, এবার CnH2ON। এবার হচ্ছে কি প্রোটিন, দেখে নাও সংকেতটা একবার তোমরা, সংকেতটা দেখে নাও। এবার হচ্ছে কি প্রোটিন যদি বলি, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, তো প্রোটিন এখানে প্রোটিন অণু, প্রোটিন অণু অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এর সমন্বয়ে গঠিত। দৈনিক মানুষের প্রোটিনের চাহিদা হচ্ছে 150 গ্রাম, তাপন মূল্য হচ্ছে 1 গ্রাম প্রোটিন থেকে 4.1। কার্বোহাইড্রেট কত, 4 কিলো ক্যালোরি, আর হচ্ছে তাপন মূল্য এবার প্রোটিন কত, 4.1 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। বেস্ট অফ অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন হচ্ছে কি ফার্স্ট ক্লাস প্রোটিন হয় আর সেকেন্ড ক্লাস প্রোটিন হয়। যেসব প্রোটিনের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে, এ দেওয়া আছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে কি একটা এ হচ্ছে অ্যামাইনো আর একটা হচ্ছে অ্যাসিড। যেসব প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে তাকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন, আর যে সমস্ত প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না তাকে সেকেন্ড ক্লাস অ্যামাইনো অ্যাসিড বলা হয়। বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার, এবার কেমিক্যালের উপরে বেস করে এখানে সিম্পল প্রোটিন বলা হয়, কনজুগেটিভ প্রোটিন বলা হয়, আবার হচ্ছে কি ডিরাইভ প্রোটিনও বলা হয়। শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হলে, অ্যালবুমিন আর গঠিত হলে তাকে সিম্পল বা সরল প্রোটিন বলা হয়। যুগ্ম প্রোটিন বলা হয়, মানে কনজুগেটেড প্রোটিন বলে কখন অ্যামাইনো অ্যাসিডও থাকবে প্লাস জৈব প্লাস অজৈব অংশও থাকবে, আবার অপ্রোটিন অংশও থাকবে, যেমন হচ্ছে তোমার কি নিউক্লিয় প্রোটিন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি লিপ্রোপ্রোটিন, এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে যুগ্ম প্রোটিনের। ডিরাইভ প্রোটিনের ক্ষেত্রে বলি যদি, তাহলে ওখানে নানান ধরনের ভৌত রাসায়নিক ক্রিয়ার যুগ্মভাবে উৎপন্ন হলে তাকে বলা হচ্ছে পেপটন পেপটাইড। পেপটন এবং পেপটাইড হচ্ছে ডিরাইভ প্রোটিনের এক্সাম্পল। প্রোটিনের ডেফিসিয়েন্সি যদি হয়, যদি প্রোটিন কমে যায় তাহলে কোয়াশিয়রকর রোগ হয়। প্রোটিন ও ক্যালোরি দুই এর অভাবে হয়ে গেলে, প্রোটিনও নেই ক্যালোরিও নেই, তাহলে কিন্তু হয়ে যাবে ম্যারাসমাস রোগ। প্রকৃতিতে 20টি অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু তার মধ্যে 9টি অপরিহার্য, 9টি না 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে। ল্যাকটোজ যেটা আছে না, ল্যাকটোজ হচ্ছে ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে, লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এ পরিণত করে। সাধারণত 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উৎসেচকের ক্রিয়া ভালো হয়। একজন সুস্থ পূর্ণবয়স্ক কর্মশীল পুরুষের প্রত্যহ প্রায় 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় প্রতি 100 কিলো ক্যালোরি কিউবিক সেমি। রক্তে 100 থেকে 250 গ্রাম কোলেস্টেরল থাকে। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদান নাইট্রোজেন। ইল মাছ নাম শুনেছ, ইল মাছ বা বান মাছ, ওই মাছটা কিন্তু সমুদ্রতে ডিম পারে। এবার হচ্ছে কি ফ্যাট হচ্ছে কি সাধারণত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল অণু দ্বারা গঠিত এস্টার। ফ্যাটের তাপন মূল্য দেখে নাও জাস্ট, আমি আর বলছি না। 1 গ্রাম ফ্যাট থেকে 9.3 ক্যালোরি তাপমাত্রা নির্গত হয়। ফ্যাটকে আমার ভাগ করছি সরল ফ্যাট, যৌগিক ফ্যাট, লব্ধ ফ্যাট, এগুলোকে দেখতে হবে। খুব সুন্দর করে ভিডিওটাও করা হচ্ছে, তোমরা দেখবে পড়বে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল থাকলে সরল ফ্যাট, সিম্পল ফ্যাট থাকবে, অ্যানাদার সাবস্টেন্স থাকবে, তাহলে যৌগিক ফ্যাট হলো। লব্ধ ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস স্টেরয়েড থাকবে। এবার হচ্ছে সরল ফ্যাট থাকছে তোমার সরষের তেল, নারকেল তেল আর ঘি আর মাখন খেলে সরল ফ্যাট পাবে। যৌগিক ফ্যাট পাবে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড আর সালফোলিপিড, এগুলো যদি খাও তাহলে হচ্ছে তোমার যৌগিক ফ্যাট পাচ্ছ। লব্ধ ফ্যাট হচ্ছে কোলেস্টেরল আর হচ্ছে প্রোগ্যাস্টেরন, রক্তে ফ্যাট। মুক্ত রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিক হলো রক্তের উপাদান।
কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা 150 থেকে 200 মিলিগ্রাম মিলিগ্রাম পার 100 ml ব্লাড। এবার হচ্ছে কি রুম টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড এ ট্রাইগ্লিসারিক অ্যাসিড যে আছে সেটা কিন্তু তরল থাকবে। মিনারেলের কথা বলি আর ডেফিসিয়েন্সি অফ রোগ, যদি বাচ্চাদের যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে রিকেট রোগ হবে, অ্যাডাল্টদের হবে অস্টিওম্যালেসিয়া। ক্যালসিয়াম মানে হচ্ছে ভিটামিন ডি। আর যদি বলা হয় ফসফরাস কমে গেলেও বড়দের অ্যাস্টিওম্যালেসিয়া হবে। এবার হচ্ছে কি আয়রনের অভাবে, আয়রন কমে গেলে প্ল্যান্ট যারা আছে মানে উদ্ভিদ জগৎ আছে তাদের হবে ক্লোরোসিস রোগ বা পান্ডু রোগ, আর অ্যানিমেলদের হবে অ্যানিমিয়া রোগ। আয়োডিনের অভাবে গয়টার গলগণ্ড রোগ হবে বা মিক্সিডিমা রোগ হবে। সোডিয়ামের অভাবে কিডনির কার্য সোডিয়ামের অভাবে কি হবে, কিডনির কার্য ব্যাহত হবে, মুরগির ডিম উৎপাদন কমে যাবে, কিডনির কার্যে অভাব হবে, আর হচ্ছে মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কমে যাবে যদি সোডিয়াম ঘাটতি পড়ে। পটাশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, অনিয়মিত হৃদস্পন্দন, ক্লোরোসিস ইত্যাদি হয়। ম্যাগনেসিয়ামের অভাবে টিটানিয়া হয়, টিটানি অর্থাৎ দৈহিক কম্পন হবে। 1991 খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেছিলেন যিনি, তার নাম হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক। এবার দেখতে হবে তোমার কি প্রোটিন প্রোভিটামিন, যে সমস্ত পদার্থ ভিটামিন নয় কিন্তু কোনো না কোনো ভিটামিনে পরিবর্তিত হয় বা সংশ্লেষিত হয় এবং হয়ে খাদ্য হিসেবে গ্রহণ করার পর, মানে খাদ্য হিসেবে গ্রহণ করার পরে কোনো না কোনো ভিটামিনে পরিবর্তন হয়, তাকে প্রোভিটামিন বলে। যেমন ক্যারোটিন, ভিটামিন এ ভিটামিন এ প্রোভিটামিন হচ্ছে ক্যারোটিন, ভিটামিন ডি এর প্রোভিটামিন হচ্ছে আর্গেস্টেরল। একটি ভিটামিনের নাম শুনেছো? একটি ভিটামিন দেখো কি বলেছে, যে ভিটামিনের অনুরূপ রাসায়নিক শ্রেণীযুক্ত যা ভিটামিনের কার্যকারিতাকে নষ্ট করে তাকে বলা হচ্ছে একটি ভুল বলে দিলাম, একটি ভিটামিন, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে কি গ্যালাক্টোফ্লাভিন ভিটামিন বি এর একটি ভিটামিন, এটা আমি একটু দেখে বলবো আবার। সিউডো ভিটামিন হচ্ছে কি, যে সমস্ত জৈব যৌগ ভিটামিনের অনুরূপ কিন্তু ভিটামিন এর গুণ সম্পন্ন নয় তাকে সিউডো ভিটামিন বলে। মিথাইল কোবালামিন আর হচ্ছে ভিটামিন বি12 এর সিউডো ভিটামিন। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। পেলেগ্রা রোগ হয় ভিটামিন বি5 এর অভাবে। ভিটামিন বি5 এর ডিজাইন করে লেখা হয়েছে, ভিটামিন বি5 এর অভাবে নিয়াসিন রোগ হয়। ভিটামিন বি12 এর অভাবে কি আছে, ফটোফোবিয়া রোগ হয়। প্রাণী যে আছে কি, প্রাণী আর হচ্ছে খাদ্য গ্রহণ পদ্ধতির উপরে একটা ছোট্ট ক্লাস আছে এখানে। অ্যামিবা এর যে খাদ্য গ্রহণ পদ্ধতি সিউডোপোডিয়া, প্যারামিসিয়ামের খাদ্য গ্রহণ পদ্ধতি সিলিয়া, ইউগ্লিনার হচ্ছে ফ্লাজেলা, হাইড্রার হচ্ছে টেন্টেকল কোর্সিকা। এবার হচ্ছে প্ল্যানেরিয়ার হচ্ছে মুখ বা মাউথ। এবার হচ্ছে প্রাণী এবং তাদের বহিষ্করণ পদ্ধতি, বা অঙ্গ। এবার হচ্ছে এমিবার হচ্ছে এনি পার্ট অফ বডি বহিষ্করণ পদ্ধতি। এবার হচ্ছে কি প্যারামেসিয়ামের হচ্ছে সাইটোপেজ অর্থাৎ কোষ পায়ু, হাইড্রার হচ্ছে মুখ ছিদ্র, কেচর হচ্ছে নেফ্রিডিয়া, আর হচ্ছে আরশোলার হচ্ছে ম্যালিপিজিয়াম নালিকা টিউব, আর হচ্ছে চিংড়ির হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। এবার হচ্ছে মানুষ ও অন্যান্য উচ্চতর প্রাণীর হচ্ছে অ্যানাস, আর হচ্ছে যে ক্যালোকাল অ্যাপারচার। এবার হচ্ছে কি স্যালিভারি গ্ল্যান্ড তো মানুষের আছে জানোই, তো স্যালিভারি আমাদের 3 ধরনের স্যালিভারি গ্ল্যান্ড আছে, লালাগ্রন্থি আছে, যেমন হচ্ছে একটা প্যারোটিড গ্ল্যান্ড
ওয়ান পেয়ার থাকে বিনিথ ইয়ার, দেখে নিবে ভিডিওতে, ছবিটা দেখো। এবার হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড থাকছে, সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড থাকছে, লিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকছে, সবগুলোই থাকছে এক জোড়া করে। একটা হচ্ছে কি যেটা প্যারোটিড হচ্ছে কানের নিচে থাকছে, এবার সাব ম্যাক্সিলারি এটা হচ্ছে ম্যাক্সিলা অঙ্গের নিচে থাকছে, আর টাং এর নিচে থাকছে লিঙ্গুয়াল। স্যালিভারি সিক্রেশন প্রত্যহ হচ্ছে কত 1000 থেকে 2000 মিলিলিটার পার ডে, অর্থাৎ এটা গড় করা হয়েছে, তো গড় হচ্ছে 1700 মিলিগ্রাম প্রতিদিন। লালারসে মিউসিন লালারসে মিওসিন নামে পিচ্ছিল পদার্থ থাকে। লালারসে প্যাটাইলিন এনজাইম থাকে যা স্টার্চকে, অর্থাৎ স্টার্চ মানে শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে, আর মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করে। মল্টোজকে গ্লুকোজে রূপান্তরিত করে, আর হচ্ছে স্টার্চ অর্থাৎ শ্বেতসারকে মল্টোজে রূপান্তরিত করে। কোন এনজাইম? তো হচ্ছে প্যাটাইলিন এনজাইম। এই এনজাইমটা কোথায় থাকছে? লালারসে থাকছে। এবার হচ্ছে কি লালারসে লাইসোজাইম থাকে যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। লিভারের কথা যদি বলি না, তো লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান বডি, হিউম্যান লার্জেস্ট গ্ল্যান্ড ইন হিউম্যান লিভার। এবার হচ্ছে কি বাইল বা পিত্তরস নামে এক প্রকারের সবুজ রঙের রস লিভার থেকে সিক্রেশন হয়। গোল ব্লাডার বা পিত্তাশয়ে এগুলো জমা হয়। পরে নিতে হবে, দেখে নাও। বাইল গ্যাস্ট্রিক রসের অম্লতা প্রশমিত করে এবং ফ্যাট জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। যেটা হচ্ছে বাইল কি করছে? গ্যাস্ট্রিক রসের অম্লতা প্রশমিত করে এবং ফ্যাট জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এখানে বেশ কিছু মজার জিনিস আছে, যেমন হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতির জনকের নাম গ্রেগর জোহান ম্যান্ডেল। F1 জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে, যেটা প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে পৃথকীভবনের সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীন বন্টনের সূত্র। বীজ হলেও ফল হয় না কোন উদ্ভিদে? তো জিমনোস্পার্ম জাতীয় উদ্ভিদে বীজ হলেও ফল হয় না। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে জেনোফেন নামে এক ধরনের এক বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। মানুষের দেহে সর্বনিম্ন অঙ্গের নাম হচ্ছে ভেস্টিজিয়াল পার্ট, অর্থাৎ অ্যাপেন্ডিক্স। নিষ্ক্রিয় অঙ্গ মানে ভেস্টিজিয়াল পার্ট হচ্ছে অ্যাপেন্ডিক্স। আধুনিক ঘোড়া ইকুয়াস তার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস থেকে সৃষ্টি হয়েছে। ইওহিপ্পাস যারা ছিল তাদের কিন্তু উচ্চতা 11 ইঞ্চির মতো। বেশ কিছু প্রাণী, যেমন প্রাণীদের জীবাশ্ম আমি লিখেছি, যেমন হাতির জীবাশ্ম হচ্ছে মো এরিথেরিয়াম, উদ্ভিদের জীবাশ্ম হচ্ছে টেরিডোস্পার্ম, মানুষের জীবাশ্ম হচ্ছে অ্যাস্ট্রালোপিথেকাস ও জিনজান্থ্রোপাস। বায়োলজি শব্দটি প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। ফিলোসফিক জুওলজি হচ্ছে ল্যামার্কের লেখা, 1809 খ্রিস্টাব্দে বইটা লিখেছিল। থিওরি অফ ল্যামার্ক হচ্ছে ল্যামার্কিজম। ব্যবহার ও অব্যবহারের সূত্র দিয়েছিলেন ল্যামার্ক। ইহার তত্ত্বানুসারে জিরাফের দীর্ঘ গ্রীবার ক্রমবিকাশ হয়। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম ল্যামার্ক আবিষ্কার করেছেন। ডারউইন 18 শতকের ইংল্যান্ডের লোক ছিলেন। ডারউইনের যে বইটা আছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, 1859 খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছিল। ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছিলেন। ভাইসম্যান জার্মপ্লাজম বা তত্ত্বের প্রবক্তা, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দি ভ্রিস। ডিডিটিকে আবিষ্কার করেছিলেন পল মুলার। স্মল পক্স আবিষ্কার করেছিলেন কে জেনার। জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন কে ডক্টর হরগোবিন্দ খরানা। একসংকর জননে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। দ্বিসংকর জননে যেটা প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এবার হচ্ছে কি একসংকর যে জনন সেখানে ফিনোটাইপের অনুপাত 3:1, দ্বিসংকর জননে ফিনোটাইপের অনুপাত 9:3:3:1। সুপ্রজনন বিদ্যার জনকের নাম হচ্ছে মেন্ডেল। আর হংসচঞ্চু বা প্লাটিপাস হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রাণী। স্পেসিয়াস প্লান্টোরাম
লিনিয়াম আবিষ্কার করেছে। এবার হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড 3 ধরনের হয়, ট্রায়াঙ্গেলের হয়, আর হচ্ছে আলট্রা শেপ হয়, বেল শেপটেরও হয়। 3 ধরনের ইকোলজিক্যাল পিরামিড দেখতে পাই। বাস্তুতন্ত্রের বিয়োজক বলা হয় কাকে? ব্যাকটেরিয়াকে। পর্ণকাণ্ড দেখা যায় কোথায়? পদ্মে। রুই মাছের আঁশের নাম কি? সাইক্লোয়েড আঁশ। হলোফাইটিক উদ্ভিদ, লবণাম্বু উদ্ভিদ, হ্যাঁ, সুন্দরী গরান এরা হচ্ছে উদাহরণ হলোফাইটিক উদ্ভিদের। চা গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যামেলিয়া সিনেনসিস। ধতুরা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে দাতুরা স্ট্রোমোনিয়াম। দাতুরা স্ট্রোমোনিয়াম। এবার হচ্ছে কি মায়োলিন সিড জানো কোথায় থাকছে? মায়োলিন সিড হচ্ছে অ্যাক্সনে থাকে। অ্যাক্সন ও ডেন্ডনের যে যোগ সেটা সাইনেপসে হয়। বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। ক্লোরোপ্লাস্ট পূর্ণ প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় তাকে বায়োজেনেসিস বলে। এবার হচ্ছে তোমার দেহ কোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে হেটারোক্যানিয়ান বলে। তারপরে হচ্ছে তোমার কি রকেটের জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়। 1 ফার্মি সমান সমান 10⁻13 মিটার। পরমাণুর ব্যাস ফার্মি এককে মাপা হয়। অ্যালগি 3 প্রকারের হয়, একটা হচ্ছে রেড অ্যালগি হয়, একটা ব্রাউন অ্যালগি হয়, একটা গ্রিন অ্যালগি হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন 3 টাইপের হয়, একটা হচ্ছে উগামি, একটা হচ্ছে অ্যানাইসোগামি, একটা হচ্ছে আইসোগামি। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে 3 প্রকারের, উগামি, আইসোগামি, অ্যানাইসোগামি। লাইকেন হচ্ছে 3 প্রকারের। 3 প্রকারের লাইকেনের নাম কি? একটা হচ্ছে ক্রাস্টোজ, একটা হচ্ছে ফলিওজ, একটা হচ্ছে ফ্রুটিওজ। মনে রাখতে হবে লাইকেন আর ফ্রম দি অ্যালগি অ্যান্ড ফাঙ্গি অ্যান্ড দি স্টাডি অফ লাইকেন ইজ কল্ড লিচেনোলজি বা লাইকেনোলজি। এবার হচ্ছে কি ঘ্রাণ নিয়ন্ত্রণকারী যে স্নায়ু তার নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু বা অলফ্যাক্টরি নার্ভ। শ্রবণ নিয়ন্ত্রণকারী নার্ভের নাম হচ্ছে অডিটরি নার্ভ। দর্শন নিয়ন্ত্রণকারী যে নার্ভ আছে তার নাম হচ্ছে অপটিক নার্ভ। এবার হচ্ছে তাপের কুপরিবাহী বায়ু, জল, বরফ এবং বায়ু, জল, বরফ, খড় ও মাটি, এরা হচ্ছে তাপের কুপরিবাহী। ম্যালেরিয়ার কারণ হচ্ছে প্লাজমোডিয়াম। ইউরিয়া তৈরি হয় কোথা থেকে? তো লিভার থেকে ইউরিয়া তৈরি হয়। পেশি ও হাড় টেন্ডন থেকে তৈরি হয়। একাধিক হাড়ের সংযোগকে লিগামেন্ট বলে। একাধিক হাড়ের সংযোগকে কি বলা হয়? লিগামেন্ট বলে। এবার হচ্ছে এটা এই ক্লাসটা 22শে জানুয়ারি 2020-এ লিখেছিলাম। যেমন হচ্ছে দেখো বিভব প্রভেদ মাপা হয় ভোল্টামিটারে। সবচেয়ে ভারী ধাতুর নাম হচ্ছে অসমিয়াম। পেঁয়াজ ও রসুনের গন্ধের জন্য দায়ী পটাশিয়াম। এবার হচ্ছে গ্যালিয়াম ও সিজিয়াম নিম্ন গলনাঙ্ক যুক্ত। ভূত্বকে প্রাপ্ত সর্বাধিক ধাতুর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। আসে পরীক্ষাতে। স্লোলি বলেনি, ক্লাসটা খুবই স্পিডেই বললাম কারণ আমার টার্গেট ছিল 62 পেজ পড়ার। এখনো পর্যন্ত 43 পেজ পড়েছি, আরও 19খানা পেজ আমি বলবো এই ভিডিওতেই বলবো। এবার হচ্ছে কি ভূত্বকে প্রাপ্ত সর্বাধিক ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। গ্যালভানাইজেশন জিঙ্ক এর প্রয়োগ ব্যবহৃত হয়। জিপসাম এর সংকেত হচ্ছে না, দেখে নাও জিপসামের সংকেত CaSO4 + 2H2O আর ক্যালসিয়াম সালফেট জল। বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট, দেখো NaHCO3। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিলের কেন্দ্রীয় মৌল। ম্যাগনেসিয়াম কি? ক্লোরোফিলের কেন্দ্রীয় মৌল। রক্তের কেন্দ্রীয় মৌলের নাম হচ্ছে ফেরিক। লোহায় মরচে পড়ে কেন? জারণের কারণে। ধাতুকল্পগুলি আর্সেনিক, অ্যান্টিমনি, বোরন, জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। ফুলারিন হচ্ছে কি? কার্বনের বহুরূপতা। পেনিসিলিন প্রথম আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং 1929 খ্রিস্টাব্দে। এটি হলো একটি অ্যান্টিবায়োটিক। ওয়াটার গ্যাস, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। এবার হচ্ছে কি চিনি এটা হচ্ছে কি ফার্মেন্টেশন প্রক্রিয়াতে তৈরি করা হয় ইথাইল অ্যালকোহল দ্বারা। এলপিজি নাম শুনেছ? এলপিজি এর মুখ্য উপাদান হচ্ছে প্রোপেন এবং বিউটেন। 1 ন্যানোমিটার সমান সমান 10⁻³ মিটার। 1 ন্যানোমিটার সমান সমান 10 আংস্ট্রম। এগুলো জানতে হবে, এগুলো সবাই জানে। পাকস্থলীতে উপস্থিত থাকে HCl
এবার হচ্ছে চন্দ্রযান সম্পর্কে পড়তে হবে, প্রথম চন্দ্রযান, দ্বিতীয় চন্দ্রযান, তৃতীয় চন্দ্রযান, ওটা কারেন্ট অ্যাফেয়ার্সে বলবো। মিল্ক অফ ম্যাগনেসিয়া রাসায়নিকভাবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড নামে পরিচিত। সবচেয়ে নমনীয় অর্থাৎ নরম অর্থাৎ ঘাতসহ মৌল নাম হচ্ছে সোনা, এটা আসে। সবচেয়ে হালকা মৌলের নাম হচ্ছে লিথিয়াম। কেরোসিন সঞ্চয় করা হয় কোন মৌলে? কেরোসিনে সঞ্চয় করা হয় কোন মৌল? হ্যাঁ, কেরোসিনে অর্থাৎ কেরোসিনে সঞ্চয় করা হয় সোডিয়াম মৌল। তরল ধাতুর নাম হচ্ছে কি? গ্যালিয়াম। এটা দেখো যে কি বলেছে, ইন্ডিকেটর বা সূচক রং চেঞ্জ হয় যদি ফেনলফথেলিন পেপার যদি তুমি অ্যাসিডের মধ্যে দাও তাহলে সেটা হবে বর্ণহীন, ক্ষারের মধ্যে দিলে সেটা হবে গোলাপি। মিথাইল রেড যদি তুমি অ্যাসিডে দেওয়া হবে লাল, যদি ক্ষারে দাও তাহলে হবে তোমার হলুদ। মিথাইল অরেঞ্জ যদি তুমি অ্যাসিডে দাও তাহলে হবে কমলা, যদি ক্ষারের মধ্যে দাও তাহলে হবে হলুদ। লিটমাস পেপার, ঠিক আছে, লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে রাখতে গেলে লাল হয়ে যাবে আর ক্ষারের মধ্যে রাখতে গেলে নীল হয়ে যাবে। এটা খুব দরকারি, এটা তোমরা দেখবে বারবার। এবার টমেটো মধ্যে অক্সালিক অ্যাসিড থাকছে, আপেলে তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকছে, আপেলেও থাকছে টার্টারিক অ্যাসিড। এবার হচ্ছে কৃত্রিমভাবে ডায়ালিসিস পদ্ধতিতে রক্ত পরিশ্রুত করা হয়। দন্ত চিকিৎসকরা অবতল লেন্স ইউজ করে। বাইকের মধ্যে ভিউ ফাইন্ডারটি হচ্ছে উত্তল লেন্স। এবার হচ্ছে কি দেখো, শব্দের তরঙ্গ সবচেয়ে বেশি হয় স্টিল মাধ্যমে। শব্দের তরঙ্গ সবচেয়ে বেশি হয় স্টিল মাধ্যমে। এলসিডির পুরো নাম জিজ্ঞাসা করা হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লাল সবুজ নীল মিলে হয় সাদা ও রং, সাদা রং সুনীল। এবার হচ্ছে ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যান্টিমিটার উচ্চতা। দীপন প্রাবল্যের এককের নাম হচ্ছে ক্যান্ডেলা। এবার দেখো একটা ভালো ক্লাস আছে। আলোচনা হবে শার্লক সংশ্লেষ। এই ক্লাসটা আমি 16/3/2019 লিখিয়েছিলাম। শার্লক সংশ্লেষ কথাটি প্রথম প্রচলন করেছিলেন বার্নেস 1898 খ্রিস্টাব্দে। শার্লক সংশ্লেষের প্রধান অঙ্গের নাম কি? পাতা। পাতার মেসোফিল কলার কোষগুলি শার্লক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। শার্লক সংশ্লেষের অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। শার্লক সংশ্লেষের এককের নাম কোয়ান্টোজম। প্রতিটি কোয়ান্টোজমের মধ্যে প্রায় 300টি করে ক্লোরোফিল থাকে। শার্লক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা। শার্লক সংশ্লেষে অক্ষম প্রাণীদের নাম উদ্ভিদের নাম স্বর্ণলতা, সকল প্রকারের ছত্রাক। এবং শার্লক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম আছে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম। শার্লক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটেছিল ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। শার্লক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটেছিল ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। শার্লক সংশ্লেষের সমীকরণ দেখো, এখানে 6CO3 প্লাস 12H2O দেবে। ক্লোরোপ্লাস্ট লাগবে, আলোর উপস্থিতি লাগবে, তারপরে তৈরি হবে কি দেখো, গ্লুকোজ তৈরি হবে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। ঠিক আছে, এবার হচ্ছে কি যে শার্লক সংশ্লেষের অপর নাম কি? ফটোসিনথেসিস ইংলিশ টার্মটা। শার্লক সংশ্লেষের বর্ণালী হচ্ছে নীল ও লাল। এবার শার্লক সংশ্লেষ, সর্বাধিক শার্লক সংশ্লেষ হয় লাল আলোতে, সবথেকে কম শার্লক সংশ্লেষ হয় সবুজ আলোতে। শার্লক সংশ্লেষ সাবলিমেশন বা উদ্বায়ী পদার্থ। কর্পূরের নাম শুনেছ, নাফথালিনের নাম শুনেছ,
এগুলো হচ্ছে কি সাবলিমেশন বা সাবলিমেশনের টার্মটা জানতে হবে, এটাকে উদ্বায়ী বলা হয়। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষের সালোক সংশ্লেষীয় উপজাত বস্তু জল ও অক্সিজেন। সালোক সংশ্লেষের উপজাত বস্তু হিসেবে অক্সিজেন, তার অক্সিজেন বের হয়। ঠিক আছে, এবার হচ্ছে কিন্তু সেই অক্সিজেনের উৎস জল, এটি প্রথম প্রমাণ করেছিলেন যে তার নাম স্যামুয়েল রুবেল। এই স্যামুয়েল রুবেলই কি করেছে দেখো, সালোক সংশ্লেষের যে সংকেত আছে, এই যে C6CO2 সমীকরণটা কিন্তু স্যামুয়েল রুবেল দিয়েছিলেন। ব্ল্যাকম্যানের নাম শুনেছো? ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশার উপস্থিতি বর্ণনা করেছিলেন 1905 খ্রিস্টাব্দে। বেনসন ও কেলভিন 1956 খ্রিস্টাব্দে ক্লোরেল্লা নামক উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করেছিলেন। উদ্ভিদের সালোক সংশ্লেষের স্থানগুলো দেখে নাও। অর্কিড ও গুলঞ্চ যদি গাছ দেখো তাহলে তার অঙ্গ হচ্ছে কি, তো হচ্ছে মূলে। কাঁচা ফলের মধ্যে ত্বকে, ফণিমনসা ও জুঁই গাছের কাণ্ডে, পুঁই গাছেরও কাণ্ডে। ফণিমনসা, জুঁই আর পুঁই এদের কাণ্ডে হয়, কাঁচা ফলের ত্বকে হয়, অর্কিড ও গুলঞ্চের মূলে হয়। এই অর্কিড আর গুলঞ্চ ইম্পর্টেন্স, কারণ আসতে গেলে উঠে আসবে। ফুলের সবুজ বৃত্তিগুলোতে হয়। সালোক সংশ্লেষের আত্তীকরণ বলা হয়, সালোক সংশ্লেষকে আত্তীকরণ বলা হয়। ক্লোরোফিল, দেখো ক্লোরোফিল হচ্ছে কি উদ্ভিদের সবুজ কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্টের গানা অঞ্চলে কোয়ান্টোজম নামে দানার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের 4টি রঞ্জক আছে, সেই 4টি রঞ্জকের নাম কি? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল ক্যারোটিন এবং হচ্ছে জ্যান্থোফিল। ক্লোরোফিল এ এর কালার হচ্ছে নীল ও কালো, ক্লোরোফিল বি এর কালার হচ্ছে সবুজ ও কালো, ক্যারোটিন এর কালার হচ্ছে কমলা ও লাল, আর জ্যান্থোফিল আছে না, তার কালার হচ্ছে হলুদ। সালোক সংশ্লেষে ক্লোরোফিল এর ভূমিকা সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং জলের আত্তীকরণ ঘটানো। সৌরশক্তি শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা এবং আত্তীকরণ ঘটানো হচ্ছে সালোক সংশ্লেষের ক্লোরোফিলে এর ভূমিকা। সূর্যালোকের পরের লাইনে দেখো, সূর্যালোকের দৃশ্যমান অংশকে যে প্রিজমের ভিতর দিয়ে প্রতিসারিত করলে সেখানে 7টি বর্ণে আলাদা হয়ে যায়। সেই 7টি বর্ণের নাম লেখা আছে বেগুনি, নীল, আকাশমণি নীল, সবুজ, হলুদ, কমলা ও লাল। এবার হচ্ছে কি বর্ণালী বীক্ষণ কি? বর্ণালী বীক্ষণ বা স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কোনো দৃশ্যমান আলোর বর্ণালীর বর্ণ চিনতে পারা যায়। এবার হচ্ছে কি দেখো জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস অফ ওয়াটার। সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এরূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বলে। বিজ্ঞানী রবিন হিল 1940 খ্রিস্টাব্দে এর নাম অনুসারে এই বিক্রিয়াকে হিল বিক্রিয়া বলে। হিল বিক্রিয়ায় যেসব জারক বস্তু ব্যবহার করা হয় তাদেরকে হিল বিকারক বলে। সাবলিমেশন উদ্বায়ী, এটা আমি পড়লাম একটু আগেই। এবার হচ্ছে কি হ্যাঁ এখানে বলবো, একটু ঝাপসা আছে, দেখে নেবে যে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয় ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে। ক্লোরোসিস রোগ হয়। লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি খনিজ এর যে কোনো একটির অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না এবং উদ্ভিদের সবুজ
অংশ বিবর্ণ হয়ে যায় বা হলদে হয়ে যায়। উদ্ভিদের এইরূপ অবস্থাকে ক্লোরোসিস বলে। এবার হচ্ছে কি সালোক সংশ্লেষ ভালো হয় 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। সালোক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণু সঞ্চিত হয় স্টার্চ হিসেবে, ক্লোরোফিলকে সক্রিয় করে ফোটন কণা। হয়ে গেল সালোক সংশ্লেষ। শ্বসন বা রেসপিরেশন। শ্বসন বা রেসপিরেশন কি? শ্বসন একটি অপচিতি বিপাক প্রক্রিয়া, সালোক সংশ্লেষ কিন্তু উপচিতি বিপাক প্রক্রিয়া। আর এটা বলছে এতে জীবদেহের শুষ্ক ওজন কমে যায়। যে প্রক্রিয়াতে জীবদেহের শুষ্ক ওজন কমে যাবে তাকে বলা হচ্ছে অপচিতি বিপাক প্রক্রিয়া, আর যেটাতে শুষ্ক ওজন বাড়বে জীবদেহের তাকে বলা হয় উপচিতি বিপাক প্রক্রিয়া। উদ্ভিদের শ্বসন স্থানগুলি হচ্ছে কি, যে পত্ররন্ধ্র, তারপরে হচ্ছে লেন্টিসেল বা শ্বাসমূল ছিদ্র, লেন্টিসেলে আর হচ্ছে শ্বাসমূল ছিদ্রতে। সুন্দরী, গরান, গৌয়া, তারপর হচ্ছে হোগলা, গোলপাতা ইত্যাদি লবণাক্ত উদ্ভিদের শ্বাসমূল থাকে। হ্যাঁ, উদ্ভিদেরও শ্বাসমূল থাকে। বৃক্ষ, গুল্ম জাতীয় উদ্ভিদ এদের লেন্টিসেল থাকে। আর হচ্ছে কি যে শ্বাস অঙ্গ, দেহতল, শ্বাস অঙ্গ আর হচ্ছে প্রাণী, যেমন দেহতল দিয়ে কারা শ্বাসক্রিয়া চালায়, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, এদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে দেহতল। কেঁচো এবং জোকের হচ্ছে দেহত্বক। আরশোলা এবং ফড়িংয়ের হচ্ছে ট্র্যাকিয়া। চিংড়ি এবং লিমুনাস অর্থাৎ রাজকাঁকড়ার হচ্ছে বুকগিল। মাকড়সা এবং কাঁকড়া বিছার যে শ্বাস অঙ্গ আছে বুকলাং। ব্যাঙের হচ্ছে ফুসফুস আর মিউকাস পর্দা। শামুক আর ঝিনুকের নাম শুনেছ, তাদের হচ্ছে ফুলকা বা ম্যান্টল পর্দা। যেহেতু এটা কম্পিটিটিভ এর জন্য পড়াশোনা করানো, তাই কম্পিটিটিভ পরীক্ষাতে যেগুলো আসে সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, শ্বাসরঞ্জক যদি বলি, হিমোগ্লোবিন মেরুদণ্ডী প্রাণীদের আরবিসি বা লোহিত রক্তকণিকা বা অমেরুদণ্ডী প্রাণীদের প্লাজমা বা রক্তরসে অবস্থানকারী লোহ গঠিত রঞ্জককে হিমোগ্লোবিন বলা হয়। হিমোসায়ানিন বলেছে কি, মোলাস্কা বা কম্বোজ অন্তর্ভুক্ত প্রাণীদের প্লাজমা বা রক্তরসে অবস্থানকারী তাম্রঘটিত রঞ্জকের নাম হচ্ছে হিমোসায়ানিন। হিমো এরিথ্রিনও থাকছে, পলিচেস্টা এবং হচ্ছে কয়েক প্রকারের কৃমির রক্তকণিকাতে অবস্থানকারী লোহ গঠিত রঞ্জক পদার্থের নাম হিমো এরিথ্রিন। ক্লোরোকুওনিন। পলিচেস্টা প্রাণীর রক্তরসে অবস্থানকারী লৌহগঠিত শ্বাসরঞ্জকের নাম ক্লোরোকুওনিন। মানুষের দেহের শ্বাসতন্ত্রের গুরুত্বপূর্ণ রোগ, ব্রঙ্কাইটিস রোগ নাম শুনেছ? ক্লোম শাখার মিউকাস পর্দা অথবা ব্রঙ্কাস, এই রোগে ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা, এই রোগটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া সংক্রমণে ফুসফুসের বায়ুথলিতে পুঁজ যদি জমে যায় তখন নিউমোনিয়া রোগ হবে। প্লুরিসি এবার হচ্ছে কি ফুসফুসের পর্দা বা প্লুরার রোগ। ফুসফুসের আবরণী নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের বাইরের প্রাচীরকে বলা হয় কি, প্রাচীর পর্দা। ফুসফুসের বাইরের প্রাচীর পর্দা হচ্ছে ভেসচেরাল প্লুরা। এবার হচ্ছে ফুসফুসের যে বক্ষপ্রাচীর সংলগ্ন পর্দা তার নাম হচ্ছে প্যারাইটাল প্লুরা। দুইটি পর্দার মাঝের স্থানকে বলা হয় অন্তঃপ্লুরা অঞ্চল। প্রতিটি ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ বা অ্যালভিওলাই থাকে। ফুসফুসের মধ্যে 30 কোটি বা তার থেকে বেশি অ্যালভিওলাই থাকে। পালমোনারি টিউবারকিউলোসিস,
মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে এক প্রকারের ব্যাকটেরিয়ার সাহায্যে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে এক প্রকারের ব্যাকটেরিয়ার সাহায্যে ফুসফুসের বায়ুথলির প্রাচীর রে গুটি সৃষ্টিকারী একটা রোগ। অ্যাस्थমা নাম শুনেছ, বঙ্কিওল ও বঙ্কাইসের শ্বাসকষ্টজনিত রোগ। এটি বায়ুথলি সংকোচনের জন্য তৈরি হয়। এবার হচ্ছে কি সায়েন্সের উপরে অনলাইনে আছে কি, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয় স্যাটেলাইট ইমাজারি মানচিত্রের সাহায্যে। শ্বাসনালী ফুলকা দেখতে পাওয়া যায় কাদের, লিমুলাস ও রাজকাকড়ার। তড়িৎযোজী যৌগ সোডিয়াম ক্লোরাইড। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এবং প্রবাহ আবিষ্কার করেছিলেন যিনি, তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। মিথেনের দহনে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। খরগোশের সেলুলোজের পাচন হয় কোথায়? খরগোশের সেলুলোজের পাচন হয় সিকামে। ইউরিয়া সার ক্লোরোফর্ম বিবশক হিসেবে অর্থাৎ চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। ফেনল পচন নিবারক। ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়। ইথিলিন হচ্ছে ফল পাকাতে ব্যবহার করা হয়। কোষ প্রাচীর হচ্ছে থাকে উদ্ভিদ কোষ ও ব্যাকটেরিয়ার মধ্যে কোষ প্রাচীর থাকে। টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত, এটা ঢুকে গেছে ভুল করে। ভূসলময় উপগ্রহ ও পৃথিবীর পূর্ব থেকে ভূসলময় উপগ্রহ, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। ভূসলময় উপগ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। ভাইরাস শব্দটির অর্থ হচ্ছে বিষ। ঝালাই এর কাজে, ঝালাইয়ে বা ইথিলিনের কাজে, ঝালাইয়ে ইথিলিন কাজে লাগে। হ্যাঁ, ইথিলিন লাগে কোথায়? ঝালাই এর কাজে। তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে। ক্যান্সার এর কারণ অঙ্কোজিনগুলির সক্রিয়তা। সম্পূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাওয়াকে কি বলা হয়? স্মৃতিক্ষয় বলে। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন থাকে। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণ অক্সিজেন থাকে 46.6, কিন্তু বায়ুমণ্ডলে থাকে নাইট্রোজেন। বায়ুমণ্ডল লিখে রেখেছি সাবলিমেশন, এটা বারবার ঢুকে গেছে জেরক্স করার কারণে। এবার হচ্ছে পোলার স্যাটেলাইট ডিরেকশন নর্থ টু সাউথ। পোলার স্যাটেলাইট যারা আছে তাদের ডিরেকশন থাকছে কোথায়? নর্থ টু সাউথ। ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন, লিকুইড টু গ্যাস। এবার হচ্ছে কনডেনসেশন, এর বাংলা জানতে হবে। ইভাপোরেশনের বাংলা, কনডেনসেশনের বাংলা, সাবলিমেশনের বাংলা, ফ্রিজিংয়ের বাংলা যদি জানো কেউ, মল্টিংয়ের বাংলা যদি কেউ জানো বা মিনিং জানো, তাহলে কিন্তু এখান থেকে যদি কোনো প্রশ্ন হয় পারবে, কারণ বাকিটা জানোই সবাই। যেমন গ্যাসের লিকুইড গ্যাস, তারপরে হচ্ছে তোমার সলিড, এগুলো সবই তোমরা জানো, চেনো, তাদের অবস্থান বোঝো। এবার লিকুইড, এবার ইভাপোরেশনে হচ্ছে কি লিকুইড টু গ্যাস। এবার কনডেনসেশনে কি হয়? গ্যাস থেকে লিকুইডে হবে। সাবলিমেশনে কি হয়? সলিড টু গ্যাস হয়। এবার হচ্ছে ফ্রিজিংয়ে কি হয়? লিকুইড টু সলিড হবে। মল্টিংয়ে কি হবে? সলিড টু লিকুইড হবে। ওজন যে আছে না, পানীয় জল জীবাণুমুক্ত করতে O3 ব্যবহার করা হয়, ওজন ব্যবহার করা হয়। অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট রূপে ব্যবহৃত হয়। সিলিকা যেটা আছে কাঁচ তৈরিতে ব্যবহার করা হয়। রেডন ক্যান্সার চিকিৎসা, তেজস্ক্রিয় গবেষণাতে রেডনকে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম সালফেট ব্ল্যাক বোর্ডে ব্যবহার করা হয়। প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে ব্যবহার করা হয়। বোরিক অ্যাসিড আই ওয়াশ করতে কাজে লাগে। পারদের ব্যবহার অ্যামালগাম তৈরি করতে কাজে লাগে। থার্মোমিটারে নানান ধরনের যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা লাগে। থার্মোমিটারে লাগে, নানান ধরনের যন্ত্রপাতি তৈরিতে লাগছে, অ্যামালগাম তৈরিতেও পারদকে ব্যবহার করা হয়। হলো অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকছে আর লাগে কাজে।
রেডিয়ামের আবিষ্কর্তা মাদাম কুরি। ইউরেনিয়ামের আইসোটোপের নাম শুনেছ, যে ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে U-233, 235, 238 থাকে। দেখো 238 এর পাশে সব থেকে উৎকৃষ্ট লেখা আছে, আবার 235 সব থেকে বেশি পাওয়া যায়। প্রশ্ন হয় এখান থেকে। ইউরেনিয়াম ডেটিং এমনও হতে পারে যে সায়েন্সের এই পিডিএফটার মাধ্যমেই তুমি WBCS প্রিলিমিনারিতে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ইউরেনিয়াম ডেটিং হচ্ছে পৃথিবী ও শিলার বয়স নির্ধারণ ইত্যাদির কারণে ব্যবহার করা হয় ইউরেনিয়াম ডেটিং। রেডিও কার্বন ডেটিং গাছের বয়স নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়। আর ধাতু কল্প যে আছে না, ধাতু ও অধাতু উভয়ের গুণাবলী বর্তমান থাকে ধাতু কল্পের মধ্যে। আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, সিলিকন আছে, বোরন আছে, জার্মেনিয়াম আছে, এগুলো সবই হচ্ছে ধাতু কল্প। দেখে নাও ওজনের ধর্ম কি? ওজন তো জানোই, O3 আণবিক ভর হচ্ছে 16 গুণিত 3, কারণ অক্সিজেনের হচ্ছে 16 আর O3 থাকছে অর্থাৎ 48 আণবিক ভর। আষ্টে গন্ধযুক্ত গ্যাস হচ্ছে ওজন। নীল রঙের গ্যাস হয় ওজন। ডবসন এককে মাপা হয় ওজন। এবার হচ্ছে ইহা একটি জারক পদার্থ, তীব্র জারক পদার্থ। টারপিন তেল শোষণ করতে পারে ওজন। হয়ে গেল। অ্যামোনিয়ার ধর্ম কি? অ্যামোনিয়া যে ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস, বাতাসের চেয়ে হালকা, জলে অত্যন্ত দ্রাব্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 আয়তন জলে প্রায় 1150 আয়তন অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়। অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। কাজ কি? তেল ও চর্বি জাতীয় যৌগ পরিষ্কার করতে কাজে লাগে। হীরক মাপা হয় ক্যারোটের দ্বারা। 1 ক্যারোট সমান 0.2054 গ্রাম। আইভরি ব্ল্যাক যে আছে না, প্রাণীজ কয়লা, শুষ্ক বরফ, কঠিন কার্বন ডাই অক্সাইড, কোনো বস্তুকে ভেজায় না। শুষ্ক বরফ, হ্যাঁ, কোনো বস্তুকে ভেজায় না। এলপিজি তে মেশানো হয় মিথাইল মারকাপ্টান, ইথাইল মারকাপ্টান, ভুল লিখতে হয়েছে। আর হচ্ছে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। মনে রাখতে হবে, ইউরেনিয়াম ব্যবহার করা হয়। সায়েন্সের আরও একটু অনলাইনার বেসিসে আছে, যেমন গোল্ডেন রাইসে ভিটামিন এ থাকে, কোবাল্ট পাওয়া যায় ভিটামিন B12-এ, ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে ভিটামিন কে, রক্তে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয় বাইকার্বনেট হিসেবে। পচা মাছের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাসটির নাম, পচা মাছের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাসটির নাম হচ্ছে ফসফিন। ব্যাকটেরিয়ার নামকরণ করেছে কে? আরেনবার্গ। এবার হচ্ছে কি, থ্যালাসেমিয়া বা সিকল সেল অ্যানিমিয়া রোগ হয়, এটা জিনগত রোগ, বংশগত রোগ, জিনগত রোগ। এবার হচ্ছে কি, ভিটামিন B3 যেটা নিয়াসিন, এরা হবে। পেলেগ্রা রোগ হবে। উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্রের নাম হচ্ছে পিরোমিটার বা পাইরোমিটার। বায়ু প্রবাহের গতি অ্যানিমোমিটার। ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি কুড়ির চিহ্নটা রেখে নিতে হবে, CI। এবার হচ্ছে হীরের দ্রুতির কারণ হচ্ছে উচ্চ প্রতিসারাঙ্ক, হীরের উজ্জ্বলতার কারণ হচ্ছে উচ্চ প্রতিসারাঙ্ক। তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়বে, শব্দের গতিবেগ বাড়বে। শব্দের গতিবেগ সবচেয়ে কম হয়, দেখে নিতে হবে, 4টা পড়লাম শব্দের মাধ্যম, সেখানে অক্সিজেনের নাম আসবে, ওইটাতে কম। লোহার বল পারদে ভাসে, কারণ পারদের ঘনত্ব লোহার বলের ঘনত্বের থেকে বেশি। এই যে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া আছে না, এই দুটোকে জানতে হবে, পরীক্ষাতে আসবে। দূরের দৃষ্টি ব্যাহত হয়, মায়োপিয়াতে কি হবে? দূরের দৃষ্টি ব্যাহত হয়, অবতল লেন্স লাগানো হয়।
হাইপারমেট্রোপিয়াতে কাছের দৃষ্টি ব্যাহত হয়, দূরের দৃষ্টি ঠিক থাকে, উত্তল লেন্স ব্যবহার করা হয়। এবার হচ্ছে কি দৃষ্টির ক্ষেত্রে একনেত্র দৃষ্টি কাদের দেখা যায়, দ্বিনেত্র দৃষ্টি কাদের দেখা যায়, গরু, ব্যাঙ আর ঘোড়া এরা একটি দৃষ্টিতে দেখতে পায়, দুই চোখের দুরকম দেখতে পায়, তাহলে হচ্ছে একনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি হচ্ছে কি মানুষের। এবার হচ্ছে শিকারী পাখিদের দ্বিনেত্র দৃষ্টি থাকছে, বাকি সমস্ত পাখিদের হচ্ছে কিন্তু একনেত্র দৃষ্টি। বর্ণান্ধ নাম শুনেছো? তো দেখো যে সমস্ত ব্যক্তি রং চিনতে পায় না, রং দেখতে পায় না, বিশেষ করে হলুদ, নীল আর লাল, সবুজ এরকম ব্যক্তিদের বর্ণান্ধ বলে। সাধারণত রেটিনায় কোন কোষের সংখ্যা কমে যাওয়ার কারণে বা কম থাকতে গেলে এবং রক্ত রঞ্জক পদার্থ না থাকতে গেলে বর্ণান্ধ রোগ সৃষ্টি হয়। এবার হচ্ছে কি রাতকানা ভিটামিন এর অভাবে হয়। রেটিনায় রড কোষের সংখ্যা কমে গেলে রাতকানা হবে, আর হচ্ছে কোন কোষের সংখ্যা কমে গেলে বর্ণান্ধ রোগ সৃষ্টি হবে। এবার হচ্ছে কি সিনেমা হলের দেওয়ালে স্পঞ্জ জাতীয় পদার্থ লাগানো হয়, কারণ শব্দ শোষণ করতে হবে। এবার এমআরআই এর পুরো নাম জিজ্ঞাসা করা হয়, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ফিউজ তারের নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক থাকে। ফিউজ তারে লেড থাকে এবং টিন থাকে। লেডের পরিমাণ থাকে 3 আর হচ্ছে টিনের পরিমাণ থাকে 1। রাকেশ শর্মা 1984 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবার হচ্ছে রাকেশ শর্মা 1984 খ্রিস্টাব্দে 3 তারিখে এপ্রিল মাসে মহাকাশে গিয়েছিলেন। পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ থেকে নাইট্রোজেন গ্যাস শোষণ করে। এবার হচ্ছে কি মিসোমাইসিটিস নামক উদ্ভিদ গমনে সক্ষম। বিন মোজাইক রোগ সিম গাছের মধ্যে থাকে। মানুষের ক্ষুদ্রান্তে বসবাসকারী যে ব্যাকটেরিয়া তার নাম ইকোলি ব্যাকটেরিয়া, ভিটামিন কে উৎপাদন করতে সাহায্য করে। টোটাল নাম্বার অফ মাসেল ইন হিউম্যান বডি 639টা থাকে অ্যাডাল্টদের, 270টা থাকে চাইল্ডদের। রক্তে হিমোগ্লোবিন থাকে মেলদের 14 থেকে 16 গ্রাম প্রতি 100 গ্রাম রক্তে, ফিমেলদের থাকে 12 থেকে 14 ml প্রতি 100 ml রক্তে। ml বললে ml, গ্রাম বললে গ্রাম। এবার হচ্ছে কি আরো আছে একটু দেখে নিচ্ছি। ওয়েট অফ হিউম্যান ব্রেন প্রায় 1400 গ্রাম। হিউম্যান ব্রেনের আয়তন হচ্ছে ওজন হচ্ছে 1400 গ্রাম। ডায়াবেটিস আক্রান্ত হয় প্লীহাতে। মাছের কানকর পচন ছত্রাক ঘটিত রোগ, এটা এর আগেও পড়েছিলাম। আর একটু আছে, দুটো পেজ দেখে নিচ্ছি। দেখো সংবহন রক্ত থেকে, সংবহন রক্তে সংবহনের প্রয়োজনীয়তা কি, সংবহন ও রক্ত সংবহনের প্রয়োজনীয়তা কি দেখে নাও। শ্বাসকার্য চালানো, পুষ্টি করা, হরমোন সংবহন করা, রেচনের জন্য, সঞ্চয়ের জন্য, রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্যই সংবহনের প্রয়োজন। পরিবহনের মাধ্যম কি, সংবহনের পরিবহন কি, জল মাধ্যমে হয়। জল মাধ্যমে জল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে প্রধান পরিবহন মাধ্যম। নিম্ন শ্রেণীর বহু প্রাণীর ক্ষেত্রে স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ, তারা মাছ এদেরও জলই হচ্ছে পরিবহনের মাধ্যম। অজৈব লবণ ও পরিপাক করা খাদ্য জলের সঙ্গে মিশে যে রসের সৃষ্টি করে তাকে স্যাপ বলা হয়। বলছে অজৈব লবণ বা পরিপাক করা খাদ্য জলের সঙ্গে মিশে যে রসের সৃষ্টি করে তাকে স্যাপ বলা হয়। রক্ত কি আছে দেখো, কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া প্রাণী দেহের পরিবহনের মাধ্যম হচ্ছে রক্ত। লসিকা কি, যে মেরুদণ্ডী প্রাণীদের লসিকাও একটি পরিবহন মাধ্যম। রক্ত ও লসিকার মাধ্যমে হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের মাধ্যম, ঠিক আছে। আর হচ্ছে কি পরিবহনের উপাদান কি, খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ, অক্সিজেন। অক্সিজেন রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করে। কার্বন ডাই অক্সাইড, হরমোন, বিপাকজাত পদার্থ এগুলো হচ্ছে পরিবহনের উপাদান। কি কি দেখে নাও, বন্ধনীর বাইরের গুলো দেখতে হবে। খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ, অক্সিজেন। আর কার্বন ডাই অক্সাইড, তারপরে হরমোন আর বিপাকজাত পদার্থ এগুলো হচ্ছে পরিবহনের উপাদান। উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, জাইলেম আর ফ্লোয়েম হলো উদ্ভিদের সংবহনের মাধ্যম। উদ্ভিদের ক্ষেত্রে সংবহনের মাধ্যম জাইলেমের মাধ্যমে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন হয়, আর ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী পরিবহন হয়। পরীক্ষাতে পেয়েছি আমিও। ব্যাপন কি দেখো, এই প্রক্রিয়াতে কি হচ্ছে,
পদার্থের অণুগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যদি যায় তাহলে হচ্ছে ব্যাপন, আর কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে গেলে সেটা হচ্ছে অভিস্রবণ। মনে রাখতে হবে, পড়বা। এবার হচ্ছে কি ক্লোরোফর্ম, যেটা হচ্ছে জেমস ওয়াটসন ক্লোরোফর্মকে আবিষ্কার করেছে, জেমস সিমসন। অ্যাটমিক থিওরি আবিষ্কার করেছিলেন কে? জন ডাল্টন। অ্যাটমিক থিওরি আবিষ্কার করেছেন কে? জন ডাল্টন। ক্লোরোফর্ম আবিষ্কার করেছিল কে? তো হচ্ছে তোমার জেমস সিমসন। নিউট্রনের আবিষ্কর্তার নাম চ্যাডউইক। তেজস্ক্রিয়তার আবিষ্কারকের নাম বেকারেল। মাইক্রোস্কোপের আবিষ্কারকের নাম জেড জেনসেন। এবার হচ্ছে খনিজ পদার্থ থেকে রেডিয়াম আবিষ্কার করেছে মাদাম কুরি। কোয়ান্টাম তত্ত্বের যে সাহায্যে আলোক তড়িৎ প্রক্রিয়া আবিষ্কার করেছিল আইনস্টাইন। মাস এনার্জি ইকুয়েশন আইনস্টাইন। ফটো ও ইলেকট্রিক সেল এর গবেষণা আইনস্টাইন। জাড্য ধর্ম দিয়েছিল নিউটনের প্রথম সূত্র থেকে জাড্য ধর্ম জানতে পারি। টেলিভিশন আবিষ্কার করেছে কে? জন লেগেভিয়ার। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছে কে? জেমস ওয়াট। ব্যারোমিটার আবিষ্কার করেছিল কে? টরিসেলি। গ্যাসের আয়তন কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে কার সাথে সম্পর্কিত? গেলসের সূত্র। এবার হচ্ছে বিদ্যুতের মূল ইলেকট্রন কে বলেছিলেন? বিদ্যুতের মূল ইলেকট্রন কে বলেছিলেন? জন স্টোনি। লিফট আবিষ্কার করেছে কে? এলিজা ওটিস। ব্যাটারি কে আবিষ্কার করেছিল? অ্যালেসান্ড্রো ভোল্টা। স্থিতিস্থাপকতার আবিষ্কারকের নাম কি? রবার্ট হুক। হাইড্রোস্ট্যাটিক্স আর্কিমিডিস। টেলিস্কোপ আবিষ্কার করেছে রাদারফোর্ড। রেডিও কার্বন পদ্ধতির দ্বারা বস্তুর বয়স নির্ধারণ করেছিল কে? উইলিয়াম নিব্বি। লাস্ট পেজ হচ্ছে কি গ্যালভানোমিটার। স্বল্প বৈদ্যুতিক স্রোত অনুসন্ধান, পরিমাণ ও পরিমাণ। এবার হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব। গাইগার মুলার কাউন্টারের নাম শুনেছ? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সন্ধান। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। রেকটিফায়ারে এসি থেকে ডিসি করা হয়। পেরিস্কোপ নাম শুনেছ? সাবমেরিন নাবিক সমুদ্রের উপরিভাগকে দর্শন করে পেরিস্কোপ দিয়ে। ম্যানোমিটারের সাহায্যে কি হয়? তরলের উপরের চাপ মাপা হয়। স্ফিগমো ম্যানোমিটার রক্তের চাপ। ডায়াপোটার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। বায়ুমণ্ডলের চাপ মাপার এককের নাম হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ ব্যারোমিটার। শব্দের তীব্রতা ডেসিবল এককে। সবচেয়ে কম তাপমাত্রা নির্দেশ করে অ্যালকোহল থার্মোমিটার। দ্যুতিমান প্রাবল্যের এককের নাম হচ্ছে ক্যান্ডেলা। ক্ষমতার এককের নাম হচ্ছে ওয়াট। বৈদ্যুতিক রোধ হচ্ছে ওহম। মহাজাগতিক দূরত্ব মাপা হয় পারসেক এককে। এবার হচ্ছে কি কার্ল বেঞ্চ অ্যানিমোমিটার অ্যানিমোমিটার যন্ত্র আবিষ্কার করেছে কে? কার্ল বেঞ্চ। এবার হচ্ছে জুল, যেটা শক্তির এককের নাম হচ্ছে জুল। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেছে টেলিফোন। বৃষ্টিপাত মাপা হয় রেনগেজ যন্ত্রের সাহায্যে। বায়ুমণ্ডলের উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 6 এর মেশিনের সাহায্যে। এবার হচ্ছে কি বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে। বায়ু প্রবাহের দিক বাকপতাকের সাহায্যে। বায়ুর গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। এই হলো আমার 62 পেজ এর ভিডিও। যারা ফুল ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মুখস্থ যারা করতে পেরেছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ। বারবার পড়তে হবে, বারবার পড়তে গেলে দিতে হবে।